তো দেখুন, মেডিকেল অ্যাস্ট্রোলজি ও প্রতিকার রহস্য আজকের আলোচ্য বিষয়। তো মেডিকেল অ্যাস্ট্রোলজি, বিশেষ করে অ্যাস্ট্রোলজি দ্বারা রোগ নির্ণয় করতে হবে, শরীর স্বাস্থ্যের শরীরের কোথায় কি সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে লগ্ন আর রাশি আমরা কি দুটোকে দেখব না শুধু একটাকে দেখব। এটা আপনাদের একটা বিশেষ প্রশ্ন হতে পারে যে লগ্নর ষষ্ঠ ঘর থেকে আমরা ব্যাধিপীড়া বিচার করে থাকি, কিন্তু লগ্নের ষষ্ঠ ঘর থেকে যে ব্যাধিপীড়া বিচার করি এটা কি লগ্নকেই দেখব না আমরা রাশিকেও গুরুত্ব দেব? এটা কিন্তু একটা আপনাদের প্রশ্ন হতে পারে। এখানে কিন্তু মূল যে সূত্রটা আমাদের, সে সূত্রটা হচ্ছে জন্ম ছক যদি পাওয়া যায় সেক্ষেত্রে লগ্নকে গুরুত্ব দিতে হবে। জন্ম ছকের লগ্নের গুরুত্ব সর্বাধিক। আর যদি জন্মছক না পাওয়া যায় বা জন্ম সময় পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু চন্দ্র দিয়ে বিচার করা যাবে। তো আগে আমাদের দেখতে হবে যে লগ্নকে আগে পাই কিনা। যদি লগ্ন পাই তাহলে লগ্নের ষষ্ঠ ঘর থেকে ব্যাধিপীড়া বিচার করতে হবে। আর যদি লগ্ন না পাওয়া যায় সেক্ষেত্রে রাশির ষষ্ঠ ঘর থেকেও কিন্তু ব্যাধিপীড়া বিচার করা যাবে। আবার আরেকটা দিক কিন্তু এখানে দেখা যায় যে ধরুন একটি জাতক বা কোনো জাতক জাতিকা মেষ লগ্নে জন্মগ্রহণ করেছে, আবার তার রাশি হলো হয়তো কর্কট বা রাশি তুলা বা রাশি ধনু, যে কোনো রাশি হতে পারে বা যে কোনো লগ্ন হতে পারে। তো এই রাশি থেকে যে ষষ্ঠ ঘর যাব আর লগ্ন থেকে যে ষষ্ঠ ঘর যাব, দুটির ফল তো এক হবে না, দুটির ফল তো ভিন্ন হবে। তাহলে কি এই দুটির রোগ ব্যাধি কি আমাদের শরীরে বাসা বাঁধতে পারে এটি ধরে নিব, নাকি আমরা দুটোকে সংমিশ্রণ ঘটিয়ে তার ভিতর থেকে আমরা বেছে নেব যে কোন রোগ ব্যাধিগুলো হতে পারে? তো আমার যেটা মনে হয় সেটি হচ্ছে দুই দিকে নজর দেওয়া ভালো। কারণ হচ্ছে দেখুন, আমরা বাঙালি একটু সচেতন কম। তো আমরা সঠিক জন্ম সময় অনেকে জানি, অনেকে জানি না, বা দেখা গেল সাধারণত সিজার হচ্ছে, সিজার হওয়ার পরে সেখান থেকে হাসপাতালে ডাক্তার হাত পা ধুয়ে তারপরে এসে বলছে যে এই কয়টার সময় হয়েছে। হয়তো ডাক্তারের যদি মনে থাকে যে ঘড়িতে দেখলো যে এই কয়টার সময় শিশু ভূমিষ্ঠ হয়েছে, তাহলে তো ভালো কথা। আর না হলে এখনও প্রত্যন্ত অঞ্চলে ধাত্রী মায়ের কাছে যেসব শিশু জন্মায় তারা কিন্তু অনেক বাড়িতে এখনও ঘড়ির অভাব, অর্থাৎ সময় কিন্তু পাওয়া খুব কঠিন বা অ্যাকুরেট সময় পাওয়া কঠিন। পাশের বাড়ি গিয়ে ঘড়ি দেখতে হয় বা জানতে হয়, এমনকি সূর্যের দিকে তাকায় অনেকে টাইম লিখে রাখে। অনেকে হয়তো বলে যে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশান নামাজের পর বা আগে, এই রকম অনেকে কিন্তু টাইম এভাবে নির্ণয় করেন। আবার অনেকে বলেন যে সন্ধ্যার গধূলির আগে বা গধূলির পরে, আবার কেউ বলল সূর্যোদয়ের সময়, কেউ বলল ভোররাত্রে। তা ভোররাত্রে বললে আমরা কয়টায় শুনবো? তো এক্ষেত্রে আমরা কিন্তু চন্দ্রের উপর নির্ভর করতে পারি যে চন্দ্রের ষষ্ঠে বা রাশির ষষ্ঠে ষষ্ঠপতি কে আর ষষ্ঠ গৃহে কোন গ্রহ অবস্থান করছে বা কোন গ্রহের দৃষ্টি পড়েছে, এর উপর নির্ভর করেও কিন্তু আমরা প্রতিকার নির্ণয় করতে পারবো বা রোগ ব্যাধি নির্ণয় করতে পারবো। তবে আমি বলবো যে লগ্ন এবং রাশি দুটোকেই গুরুত্ব দিতে হবে। সাধারণত মানুষ জানে যে ভাগ্য মানে রাশি। তো এই রাশি দিয়ে বিচার করার ক্ষেত্রেও কিন্তু আমাদের আবার দুটি পথ, একটি সূর্যমত, একটি চন্দ্রমত, যে একটি প্রাচ্য একটা পাশ্চাত্য। তা আমরা পাশ্চাত্য মতে রাশি বেশিরভাগ লোকে জানে যে আমার নভেম্বরে এত তারিখ থেকে এত তারিখ জন্ম, ঠিক আছে আমার মেষ রাশি, বা 21শে এপ্রিল থেকে 21শে মে জন্ম, ঠিক আছে আমার এই রাশি। এটাই কিন্তু মানুষ বেশি জানে। তো এই সূর্য মতকে আমরা গুরুত্ব কিন্তু কম দিব। রাশি বলতে আমরা চন্দ্রমতে যে রাশিটি এটি দেখব। পাশাপাশি আমাদের এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা প্রতিকারের ক্ষেত্রে কিন্তু জন্ম লগ্ন থেকে তার দশা অন্তর্দশা বিচার করে নিয়ে আসা হবে, কিন্তু গোচর যখন বিচার করা হবে তখন কিন্তু চন্দ্রের অবস্থান দেখে বিচার করা হবে। যেমন দেখুন, আজকের দিনে প্ল্যানেট যদি হয় তাহলে মনে হয় চন্দ্র, আজকের প্ল্যানেটটা তো মনে নেই, শনি, হ্যাঁ বলেন তো, মকরে শনি, শনির সাথে কি আছে মকরে?
শনির সঙ্গে বৃহস্পতি, চন্দ্র কোথায়? মিনে নাকি? মিনে না কুম্ভে? 14 তারিখ আজকে শেষ না? মিনে চলে গেছে মনে হয়। দেখো তো চন্দ্র কোথায়। হ্যাঁ হ্যাঁ, শুক্র রবি কুম্ভে। মঙ্গল রাহুর সাথে। হ্যাঁ, শুক্র রবি বুধ তিনটেই কুম্ভে, না বুধ মিনে চলে গেছে? দেখুন চন্দ্রটা মিনে কিনা দেখো দি। ওই নাও দাও, নাও দিয়ে খালি ক্লিক করো। তাহলে অষ্টম ঘর থেকে রোগ নির্ণয় করতে হয়। 6 নাম্বার ঘর থেকে ব্যাধি পীড়া বিচার করা হয়। 6 নাম্বার ঘর থেকে চন্দ্র রবি একসঙ্গে। আচ্ছা, আর বুধ শুক্র কুম্ভে। হ্যাঁ, আর শনি বৃহস্পতি মকরে, কেতু হচ্ছে বৃশ্চিকে, রাহু মঙ্গল হচ্ছে বৃষে। তো আমাদের দেখতে হবে যে ধরুন একটা জাতকের মেষ লগ্ন হোক বা যে কোনো লগ্ন হোক, আর রাশিও যে কোনো রাশি হতে পারে। তো দেখতে হবে যে যখন আমরা প্রতিকারে যাব বা যখন আমরা মেডিকেল অ্যাস্ট্রোলজির দিকে যাব বা রোগ ব্যাধি নির্ণয় করব, সেই ক্ষেত্রে কিন্তু তার বয়সটা আগে গুরুত্ব দিতে হবে যে এখন কত বয়স। এই আচ্ছা যাই হোক, যেখানে থাকুক, ধরে নিলাম আমরা দশমে আছে বা নবমে আছে, ধরে নিলাম আজকে 14 তারিখ। আচ্ছা দিলাম, আমরা দশমেই দিলাম। আচ্ছা দিলাম কুম্ভে। যাই হোক, একটা ছক থাকলেই বোঝা যাবে। ধরুন আমাদের এই ব্যাধি পীড়ার ক্ষেত্রে এবং প্রতিকারের ক্ষেত্রে বয়সটা কিন্তু নির্ধারণ করতে হবে, এর গুরুত্ব কিন্তু অপরিসীম। তো আমরা বয়সটা নির্ধারণ করতে হয়, তো তার কাছে জন্ম তারিখ যখন নিব তখন তো আমরা জানতেই পারবো যে কত বয়স। সেই সঙ্গে গুরুত্ব দিতে হবে দশা অন্তর্দশা। হ্যাঁ বলুন। হ্যাঁ এই দুটোই। হ্যাঁ হ্যাঁ, ছকটা দেখে বের করা যাবে না। ধরুন এখন শনি মকরে আছে, তাই না? ধরুন শনি মকরে, এইবার আমার জন্মকালীন শনি ছিল কর্কটে, বুঝলেন? তাহলে শনি একবার ঘর ঘুরবে হচ্ছে 30 বছরে। তাহলে 30 বছরে এক গুল্লি কিন্তু খেয়ে গেছে, মানে আমার দিকে তাকালেই বোঝা যাবে এক গুল্লি খেয়ে 1.5 গুল্লিতে গেছে, গেছে না? হ্যাঁ, এইবার বৃহস্পতি আমার জন্মকালীন ছিল মিনে, আর এখন সে আছে মকরে। তাহলে বৃহস্পতি 12 বছরে একবার রাশিচক্র ঘুরবে। তাহলে 12 বছর তো বয়স লুকানো সম্ভব নয়, হয় 12, 24, 36, 36, 4 বারং 48, এই ঘরে গেলে 48 হবে। কিন্তু ধরুন 1 বছর পরে, হ্যাঁ শনির 2.5 বছর থেকে আপনি অনুমান করলেন, আপনি দুটোকেই দেখুন। শনি তো 2.5 বছর ধরে এক ঘরে অবস্থান করে। বৃহস্পতিকে দেখলে আমরা নির্দিষ্ট বয়সে যেতে পারবো যে বৃহস্পতি জন্মকালীন কত ডিগ্রিতে ছিল আর এখন বৃহস্পতি কত ডিগ্রিতে আছে। এটাকে আপনি গুণ দেন 12 দিয়ে আমরা কিন্তু নির্দিষ্ট বয়সের জায়গায় যেতে পারবো। আবার শনি দিয়েও যেতে পারবো, কিন্তু সেটাকে 2.5 দিয়ে ভাগ করে আসতে হবে। আর এটা 1 বছর 1 দিয়ে ভাগ করা মানে মুখে মুখেই পাওয়া যাবে, কিন্তু শনিরটা ক্যালকুলেটর ছাড়া সহজে পাওয়া যাবে না বা কাগজ কলম ছাড়া পাওয়া যাবে না। এই দেখেন সহজ হিসাব। বৃহস্পতি মিনে ধরুন 10 ডিগ্রিতে ছিল,
এইবার বৃহস্পতি এখন মকরে 10 ডিগ্রিতে আছে, তাহলে 4 বারং 48 বছরের 2 বছর কম। যদি এইবার 11 ডিগ্রি হয় তাহলে আমরা 30 ডিগ্রিতে 1 বছর, মানে 2.5 ডিগ্রিতে হচ্ছে 1 মাস, তাহলে 12.5 গেলে না আর 1 মাস পার হবে। আমরা এইভাবে হিসাব করে বের করে নিয়ে আসব। কিন্তু আমাদের প্রতিকারের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ শনি দিয়ে হলে আর মিস্টেক হবে না। শনি দিয়ে ঘুরলে ধরুন মানে 30 বছর, 60 বছর, 90 বছর, এটার আর মিস্টেক হওয়ার কোনো সুযোগ নেই। বৃহস্পতিতে হতে পারে যে আমরা অনুমান করলাম যে হ্যাঁ 3 ঘুল্লি খেয়েছে, সেখানে 4 ঘুল্লি 1 ঘুল্লি মিস্টেক হয়ে যেতে পারে, কিন্তু শনিতে আর মিস্টেক হওয়ার কোনো সুযোগ নেই। তো দেখুন আমরা আলোচনায় আসি তাহলে, যে মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং প্রতিকারের রহস্য বের করার জন্য আমরা বললাম যে জন্ম ছকে লগ্নকে বেশি গুরুত্ব দিতে হবে। ধরুন একটি জাতক মেষ লগ্নে জন্মগ্রহণ করেছে, তার রাশি হোক, আপনারা যে কোনো একটা রাশির নাম বলেন, বলেন কি রাশি হবে? সিংহ রাশি। আচ্ছা ধরলাম সিংহ রাশি। ধরেন মেষ লগ্ন, এইবার সিংহ রাশি, এই হচ্ছে জাতক। তাহলে তার কি ব্যাধি পীড়া হতে পারে? এইবার ব্যাধি পীড়া বিচার করার ক্ষেত্রে আমাদের কোন কোন জায়গায় নক করতে হবে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। মেষ লগ্নের ষষ্ঠপতি এবং তৃতীয়পতি হচ্ছে বুধ। এই বুধ কোথায় আছে আগে তাকে খুঁজে বের করুন। বুধ যদি ধরুন আপনার ষষ্ঠপতি হিসাবে সে পাপ, তৃতীয়পতি হিসাবে কিন্তু শুভ, কিন্তু ষষ্ঠপতি হিসাবে পাপ, এ যদি বুধ ধরুন আপনার দ্বাদশে গিয়ে রাহুযুক্ত হলো, এই বুধ রাহুযুক্ত দ্বাদশে, তাহলে বুধের ব্যাধি পীড়া বাড়বে না কমবে? বলুন। তাহলে এইবার বুধের ব্যাধি পীড়া কি? বুধের ব্যাধি পীড়া মানে তুতলামি, মুখের থেকে লালা ঝরা, মুখের ভিতর ফুসকা ফুসকা ঘা হওয়া, নার্ভের কোনো ব্যাধি পীড়া বা শিরার রোগ, সেই সঙ্গে মানসিক বিষণ্ণতা, মানসিক বিকলাঙ্গতা, এইগুলো হচ্ছে বুধের রোগ। সেই সঙ্গে রাহুর তো নিজস্ব কোনো গৃহ নেই, রাহু দ্বাদশে অবস্থান করে কিন্তু আপনার লগ্নের ষষ্ঠে দৃষ্টি প্রদান করছে। তো দেখুন রাহুর সপ্তম দৃষ্টি, সে যেমন বুধের গৃহে ষষ্ঠ গৃহে দৃষ্টি প্রদান করছে, তেমনি কিন্তু সেই বুধকে কোলের ভিতর নিয়ে সে দ্বাদশে বসে আছে। অর্থাৎ বুধের যে ব্যাধি পীড়াকে আরও বেশি গাঢ় বা শক্তিশালী করে তুলবে। এইবার এই রোগটা কোন বয়সে বেশি হতে পারে, এই বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যেতে হবে। বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিন্তু দশা অন্তর্দশায় যেতে হবে। তো এই দশা অন্তর্দশায় বের করার নিয়ম কি আপনারা শর্টকাট পথে জানেন? দশা অন্তর্দশা একটু কঠিন রয়েছে, এটার একটা নোট না দিলে হবে না। আপনাদের কাছে পঞ্জিকা আছে? কার কার হাতে পঞ্জিকা আছে এইটা আপনাদের আগে একটু দেখার দরকার। সবার কাছে পঞ্জিকা আছে? পঞ্জিকায় দেখবেন যে এইভাবে দশা বিচারের একটা চার্ট দেওয়া আছে, সব পঞ্জিকায়ই আছে, সব ডাইরেক্টরি পঞ্জিকায় আছে দশা বিচারের। তো আমার পঞ্জিকাটায় বিশেষভাবে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে চন্দ্র স্ফুট থেকে চন্দ্রটা কোন রাশিতে থাকলে কোন দশা হবে, কতদিন ভোগ করবে, এটা আলাদা করে দেওয়া আছে। এইটা অন্যান্য পঞ্জিকায় নেই, শুধু অন্তর্দশা দেওয়া আছে যে এত ডিগ্রি থাকলে এই অন্তর্দশায় এই হবে, এত বছর ভোগ করবে, আর মহাদশা এত বছর ভোগ করবে, বিংশোত্তরী, এটা দেওয়া আছে। কিন্তু আমার পঞ্জিকাটায় দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যে মেষ রাশিতে দেখুন, এই যে আমার আঙ্গুলের দিকে লক্ষ্য করুন, দেখা যায়? হ্যাঁ স্যার দেখা যায়। আচ্ছা দেখা যায়। দেখুন চন্দ্র 0 ডিগ্রিতে যদি মেষ সিংহ বা ধনুতে অবস্থান করে, এই যে উপরে আছে মেষ সিংহ ধনু বৃষ কন্যা মকর, চন্দ্র মিথুন তুলা কুম্ভ, দেখুন এই যে নাম দেওয়া আছে। এটা আমি ছবি তুলে আজকে পাঠাবো সবাইকে, আজকে বা কালকে পাঠাবো।
এটা স্ক্যান করে পাঠাবো প্রয়োজনে, যার কাছে পঞ্জিকা নেই সে সহজে বুঝতে পারবেন। তো চন্দ্র যদি জন্মকালীন 0 ডিগ্রি থেকে মানে মেষ রাশিতে যদি অবস্থান করে চন্দ্র 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অপেক্ষা করবে, 13 ডিগ্রি 20 পর্যন্ত। তো এই চন্দ্র যদি মেষে থাকে, সিংহে থাকে এবং ধনুতে থাকে, তাহলে কিন্তু সে বিংশোত্তরী মতে কেতুর দশায় জন্মগ্রহণ করবে, কেতু 7 বছর ভোগ করবে। তো এইভাবে পর্যায়ক্রমে 4টি দশার কিন্তু চার্ট আছে। হ্যাঁ, নক্ষত্র থেকেও বের করা যায়, চন্দ্রের স্ফুট দেখে বের করা যায়, চন্দ্র কোন নক্ষত্রে আছে নক্ষত্র থেকে কিন্তু দশা বের করার থেকে। হ্যাঁ, কোন নক্ষত্রে আছে, অথবা চন্দ্রের ডিগ্রি থেকে আমরা দশা নির্ণয় করতে পারবো, এমনকি সেই দশার থেকে তার অন্তর্দশা প্রত্যন্তর্দশা কোনটা ভোগ করছে এটা কিন্তু আমরা বের করতে পারবো। এটা আপনারা ক্লাস করেছেন, এসকে ঘোষ স্যার ক্লাস করেছে, ক্লাস নিয়েছে। তবু আমি এটা সহজ চার্টটা পাঠিয়ে দেব আগামীকাল বা পরশু। তো আমাদের এখানে আসতে হবে যে যখন আমরা এই প্রতিকারে বা মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে যাব বা প্রতিকার নিয়ে আলোচনা করব, তখন কিন্তু আমাদের দেখতে হবে যে কোন দশায় কিসের অন্তর্দশা চলছে। ধরুন মেষলগ্ন এবং সিংহ রাশি, তা মেষলগ্ন এবং সিংহ রাশির লগ্নের ষষ্ঠে এবং রাশির ধনপতি হচ্ছে বুধ, লগ্নের ষষ্ঠপতি রাশির ধনপতি হচ্ছে বুধ। সেই বুধ দ্বাদশে গিয়ে রাহুর কোলের ভিতর বসা এবং রাহুটা দৃষ্টি দিল ষষ্ঠভাবে, তাহলে বুধের ব্যাধিপীড়াগুলো বাড়বে, এমনকি বুধের এই ব্যাধিপীড়ায় তার প্রচুর অর্থ ব্যয় হবে। তো রোগগুলো সাধারণত কোন বয়সে হবে, এই বয়স নির্ণয় করার ক্ষেত্রে আমাদের কিন্তু দশায় যেতে হবে। তো আমরা যদি দেখি যে গুরুজি ফোন রিসিভ করেন না, এখন ফোন বন্ধ করে রাখেন। হ্যাঁ, যদি ভুল বলি তাহলে সঙ্গে সঙ্গে ধরবেন। তো দেখুন, যখন আমাদের এই লগ্নের ষষ্ঠে আমরা লক্ষ্য করছি যে এই ষষ্ঠপতির দশা পড়ে কি না, ধরুন বিংশোত্তরী মতে ষষ্ঠপতির দশা বুধের দশা পড়লো, এইবার বুধের দশায় তার রোগটা বাড়বে না কমবে, যে রোগ ব্যাধিগুলো বললাম এগুলো বাড়বে না কমবে, এটা আমাদের দেখতে হবে। তো যেহেতু ষষ্ঠ গৃহে রাহুর দৃষ্টি আছে এবং ষষ্ঠপতিটা রাহুর কোলের ভিতরে বসা, তো এই বুধের দশাকাল, এমনকি বুধের দশায় বুধের অন্তর্দশাকাল, বুধের দশায় রাহুর অন্তর্দশাকাল বা রাহুর দশায় বুধের অন্তর্দশাকালও কিন্তু তার এই ব্যাধিপীড়া হতে পারে, এমনকি এই ব্যাধিপীড়ায় তার প্রচুর অর্থ ব্যয় হতে পারে, মাথায় রাখতে হবে। হ্যাঁ, 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 এইবার ধরুন হ্যাঁ প্রত্যন্ত দশা কাউন্ট হবে নাকি? প্রত্যন্ত দশা তো আরো সূক্ষ্ম বিচার করতে অবশ্যই কাউন্ট হবে। যখন প্রত্যন্ত দশায় রাহু মানে বুধ রাহু হবে, বুধের দশায় বুধের অন্তর্দশায় রাহুর প্রত্যন্ত দশা, তখন আরও কিন্তু প্রকট আকার ধারণ করবে। তো প্রত্যন্ত দশার বিচার যখন করা হবে, হ্যাঁ, এমনকি এখান থেকে সে এই রোগ যন্ত্রণা থেকে বা এই ভব যন্ত্রণা থেকে কবে সে মুক্তি পাবে, যখন দশা অতিক্রম করবে তখন কিন্তু সে মুক্তি পাবে। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আপনাদের থাকবে, সেই প্রশ্নটি কি, সেটি হচ্ছে গোচরে সিংহ রাশি, যেহেতু মাথায় রাখতে হবে যে জন্মছকের লগ্ন থেকে বিচার হবে আর গোচর প্ল্যানেটের কিন্তু চন্দ্র থেকে বিচার হবে। গোচর প্ল্যানেটে আমরা যখন যাব তখন হচ্ছে এই সিংহে কিন্তু চন্দ্র নেই, আজকে চন্দ্র আছে মিনে, কিন্তু এই সিংহকে আমরা একটা চিহ্নিত করি যে সিংহ তার জন্মরাশি। এইবার জন্মরাশির ষষ্ঠে কে আছে দেখুন, গোচরে জন্মরাশির ষষ্ঠে আজকে কে আছে, শনি এবং বৃহস্পতি আছে, তাই তো? সিংহ রাশি যদি হয় তাহলে কে আছে ষষ্ঠে? শনি এবং বৃহস্পতি আছে।
তো এই ষষ্ঠে যে শনি বৃহস্পতি আছে, এই শনি বৃহস্পতির রোগ ব্যাধিও কিন্তু তাকে অ্যাটাক করবে। এটাকে ছেড়ে দিলে কিন্তু হবে না। আমরা এমন হতে পারে যে এই মেষ লগ্নের এই জাতক যার আমরা রোগ ব্যাধি বিচার করছি, তার বুধটা রাহুযুক্ত হয়ে বসে আছে আর ষষ্ঠে দৃষ্টি দিয়েছে, কিন্তু বুধটা তার দেখা গেল এই অবস্থানে না থেকে বুধ তার তৃতীয়ভাবে আছে বৃহস্পতি যুক্ত হয়ে। বা ধরুন কর্কটে, হ্যাঁ 1 মিনিট এটা বলে নি, না না গোচর যখন হবে, হ্যাঁ বলুন, আমি একটু কথা বলি, হ্যাঁ বলুন, একটু কথা বলি, হ্যাঁ বলুন। মানে রাশি থেকে বিচার হবে। হ্যাঁ। ধরুন কোন জাতক বললেন যে আজকে দুপুর 3টের পর তার একটা শুভ কাজ আছে, আচ্ছা আচ্ছা, আমি যাবো, আমার এটা হবে বা হবে না। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু রাশি থেকে বিচারে সর্বোচ্চ ফলাফল নির্ণয় করা হবে। কিন্তু যেহেতু দীর্ঘমেয়াদী গ্রহ বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু, যাদের স্থিতিকাল 2.5 বছর, রেসপেক্টিভলি 1.5 বছর এবং 1 বছর, সেখানে কিন্তু রাশি থেকে বিচারের ফলটা ভালো আসবে না। সেখানে লগ্ন থেকেই বিচার দেখতে হবে ওই দীর্ঘমেয়াদী গ্রহগুলো। রাশি আচ্ছা আচ্ছা, আছে, হ্যাঁ হ্যাঁ গুরুজি, ওই জায়গায় আসতেছি আমি, হ্যাঁ 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 গুরুজি, এইভাবেই ধরিয়ে দেবেন। আমি ওই জায়গায় আসতেছি যে ধরুন এখন আমার কেউ এসে জিজ্ঞেস করলো যে আমার এই শরীরটা কেমন খারাপ যাচ্ছে, এই ব্যাধি পীড়া থেকে আসলে কবে মুক্তি পাবো। তো দেখতে হবে যখন তার রাশি সিংহ, রাশির ষষ্ঠে কিন্তু শনি বৃহস্পতি আজকে বসা অবস্থানে আছে গোচরে, এর দশা যদি হয়ে থাকে, ধরুন বৃহস্পতির দশা বা শনির দশা বা বুধের দশা বা মঙ্গলের দশা, হ্যাঁ 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 বলুন, ওদেরকে আরো ভালো করে একটু বলে দাও। 3 নক্ষত্রে রবি, 4 নক্ষত্রে চন্দ্র, 5 নক্ষত্রে মঙ্গল, 6 নক্ষত্রে রাহু, 7 নক্ষত্রে বৃহস্পতি, 8-এ শনি, 9-এ বুধ, 10-এ শুক্র, 1-এ কেতু। তাহলে 1-এ কেতু, 2-এ শুক্র, 3-এ রবি, 4-এ চন্দ্র, 5-এ মঙ্গল, 6-এ বুধ, 7-এ বৃহস্পতি, 8-এ শনি, 9-এ বুধ। ঠিক এইভাবে দশাগুলো, মানে চন্দ্র যে সংখ্যাতে কাটবে, এই 1 থেকে 27টা গুণে গেলে যে সংখ্যাটা আসবে সেটাই তার চক্রাকারে ঘুরবে, চক্রাকারে ঘুরবে। জন্মকালীন সেটা তার দশার কাজ, জন্মকালীন সেটা দশা। 3 নক্ষত্রে রবি, তাহলে 1-এ শুক্র, 1-এ কেতু, 2-এ শুক্র, 3-এ রবি, 4-এ চন্দ্র, 5-এ মঙ্গল, 6-এ রাহু, 7-এ বৃহস্পতি, 8-এ শনি, 9-এ বুধ। আবার 10-এ শুক্র, 1-এ 4 বার 10 মানে 1-এ শুক্র, 1-এ কেতু, 2-এ শুক্র, এইভাবে এগুলো বিচার করা হচ্ছে। এইবার তাহলে তার ব্যাধি পীড়ার বিচারের ক্ষেত্রে আপনি কিন্তু রাশির ষষ্ঠভাবে দেখলেন যে শুধুমাত্র শনি এবং ধরুন ওখানে বৃহস্পতির মতো শুভগ্রহ পঞ্চম এবং অষ্টমপতি না বসে, ধরুন ওখানে রাহু মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, তুঙ্গস্থ মঙ্গলের সাথে রাহু এবং শনি যুক্ত হয়ে বসে আছে। জন্মকালীন প্ল্যানেটে ষষ্ঠভাবে যেমন রাহুর দৃষ্টি ছিল, ঠিক জন্মকালীন বুধটা রাহু দ্বারা পীড়িত ছিল, আজকেও কিন্তু আপনার রাশির ষষ্ঠে পাপগ্রহ রাহু মঙ্গল দ্বারা পীড়িত হয়ে বসে আছে। ধরুন ষষ্ঠপতি পাপস্থ হয়ে গোচরে বসে আছে, তাহলে তার রোগ জ্বালা কিন্তু কমবে না। যে ব্যাধিগুলো হওয়ার কথা, সেই ব্যাধিগুলোর প্রবণতা কিন্তু বাড়বে। তখন বলা যেতে পারে যে গোচরে ষষ্ঠপতি যখন বুধ, সে ষষ্ঠ থেকে যখন সপ্তমে যাবে, কতদিন পরে সপ্তমে যাবে এটা আমরা ডিগ্রি দেখে বের করতে পারবো। শুক্র 28 দিন ধরে এক ঘরে অবস্থান করে, বুধ যে 18 দিন, চন্দ্র 27 দিন, 27.5 দিন, তারপরে ধরুন হ্যাঁ সরি চন্দ্র 2.5 দিন, তারপরে হচ্ছে বৃহস্পতি 1 বছর, হ্যাঁ হ্যাঁ 54 ঘন্টা, তারপরে হচ্ছে আপনার শনি 2.5 বছর, হ্যাঁ শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর, চন্দ্র সূর্য 30 দিন। তো এই যে অবস্থান করে, তো সূর্যকে আমরা সহজে 30 দিন দিনে 1 ডিগ্রি করে আগাই, চন্দ্র 2.5 দিনে সে পরিবর্তন করবে। যদি ধরুন আপনার কুম্ভ লগ্ন ষষ্ঠপতি চন্দ্র জন্মকালীন চন্দ্র ষষ্ঠে রাহু যুক্ত হয়ে বসে আছে,
সেই সঙ্গে রবিটা ধরুন শনির সঙ্গে মকরে বসে আছে, তাহলে শনি রবি দ্বারা পীড়িত হচ্ছে এবং আপনার ষষ্ঠভাবে দেখা। এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে চন্দ্র যখন গৃহ পরিবর্তন করছে সোয়া 2 দিনে পরিবর্তন করছে, তো সোয়া 2 দিনে পরিবর্তন করে গেলে সে কিন্তু ওই চন্দ্রের ব্যাধিটা কমতে পারে। কিন্তু গুরুজি যে কথা বললেন যে শনি বৃহস্পতি রাহু কেতু, শনি 2.5 বছর, বৃহস্পতি 1 বছর, রাহু 1.5 বছর, কেতুও 1.5 বছর, এদের এই দীর্ঘমেয়াদী গ্রহগুলো কখন ব্যাধি পীড়া থেকে মুক্ত করবে। তো এই ক্ষেত্রে কিন্তু নক্ষত্রের উপর গুরুত্ব দিতে হবে যে জন্মকালীন শনি মহারাজ কোন নক্ষত্রে ছিল, বৃহস্পতি কোন নক্ষত্রে ছিল, এমনকি রাহু কেতু কোন নক্ষত্রে ছিল। সেই নক্ষত্রকে যদি গোচরে সে চেঞ্জ করে বা সরে যায় তখন কিন্তু সে মুক্ত হতে পারে। এমনকি এই ক্ষেত্রে শুধুমাত্র অন্তর্দশাতেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না, ওই ক্ষেত্রে প্রত্যন্তর্দশায় গিয়ে আমাদের বের করতে হবে যে কত দিনে সেই রোগ ব্যাধির হাত থেকে সেই জাতক বা জাতিকা মুক্তি পাবে। এবার কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন এবার? লিটন জয়ধর বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার রোগটা বললেন লগ্নের ষষ্ঠ থেকে আমরা রোগের বিচার করি। হ্যাঁ 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 আবার চন্দ্র থেকে রাশি থেকে আমরা ষষ্ঠ স্থান দেব রাশি থেকে। হ্যাঁ হ্যাঁ গোচরের রাশি থেকে দেখবেন, গোচরের রাশির ষষ্ঠ ভাবকে দেখতে হবে। গোচরের ক্ষেত্রে রাশির ষষ্ঠ ভাবকে না দেখলে সেই ব্যাধি কতদিনে মুক্ত হবে এটা সহজে বের করা যাবে না। না, তখন কতদিনে রোগ মুক্ত হতে পারে বা কতদিনে আমার এই সফলতা আসতে পারে, কতদিনে মুক্তি পেতে পারি, এটা বিচার করতে গেলে চন্দ্রকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ রাশির থেকে তার ষষ্ঠ ঘরে এখন কোন গ্রহ আছে আর তার দশা অন্তর্দশার উপর কিন্তু নির্ভর করতে হবে। হ্যাঁ নো, শুধু চন্দ্র চেঞ্জ হচ্ছে বলে না, আমি বলছি ষষ্ঠপতি এই লগ্নের ষষ্ঠপতিটা কোন ঘরে আছে, যদি সে ষষ্ঠে থাকে, এখন যেমন শনি আর বৃহস্পতি আছে, এর সঙ্গে যদি রাহু আর বুধ যুক্ত থাকতো বা রাহু বুধের দৃষ্টি থাকতো, বুধের উপর রাহুর দৃষ্টি পড়তো, তাহলে কি হতো? ওই দৃষ্টি না সরা পর্যন্ত তার ব্যাধি পীড়া কিন্তু যাবে না, সে ওই ব্যাধি থেকে মুক্ত হবে না। অর্থাৎ গোচর যখন দেখব আমরা লগ্ন থেকে না দেখে চন্দ্র থেকে দেখব এটাকে। বুঝতে পারছেন? ধরুন এই বুধটা 18 দিন এক ঘরে অবস্থান করবে, তো সেক্ষেত্রে বুধ আপনার ধরুন ভাগ্যস্থানে বসে আছে। এইবার ভাগ্যস্থানে ধরুন বৃহস্পতি বা রবি যুক্ত হয়ে বসে আছে, ভাগ্যস্থানে বুধ ধনু রাশিতে মেষ লগ্নের ক্ষেত্রে বুধ বৃহস্পতির সাথে যুক্ত হয়ে বসে আছে, নিজ গৃহে বৃহস্পতির সাথে, সে তো শক্তিশালী হয়ে বসে আছে। তো এই বুধটা ষষ্ঠে 18 দিন পরে সে কিন্তু যখন ষষ্ঠে পদার্পণ করবে, এইবার ষষ্ঠে যে দেখলো যে মকরে শনি আর রাহু বসা, যেমন কিছুদিন আগে ছিল, 6 মাস আগেই তো বৃহস্পতি আপনার ধনুতে ছিল। তখন ধরেন বুধ যখন যুক্ত ছিল তখন মেষ লগ্ন এবং সিংহ রাশির লোক ধরেন বা যে কোনো রাশির ধরেন, মেষ লগ্নের লোক তার ষষ্ঠপতি বুধ, তা তখন কি ভাগ্যস্থানে থাকা সত্ত্বে মানে থাকার সময় তার কি বুধের ব্যাধি পীড়াগুলো অ্যাটাক করবে? যখন গোচরের রাশির ষষ্ঠে যাবে বা লগ্নের ষষ্ঠে যখন আসবে, সে যখন পাপদৃষ্ট হবে, পাপযুক্ত হবে, তখন না কিন্তু ওই রোগ জ্বালাগুলো বাড়বে। চন্দ্র তখনই হবে যখন আমরা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিচার করব, তখন কুম্ভ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি চন্দ্র, ষষ্ঠপতি রাহু যুক্ত হয়ে বসে আছে, ষষ্ঠপতি ষষ্ঠে রাহু যুক্ত হয়ে বসে আছে, ধরুন এর সঙ্গে আবার নিচস্থ মঙ্গল যুক্ত হয়ে বসে আছে। এইবার কুম্ভ লগ্নের ক্ষেত্রে তৃতীয় এবং দশমপতি মঙ্গলের সাথে রাহু যুক্ত হয়ে বসে থাকলো ওখানে, মঙ্গলটা নিচস্থ হয়ে, তাহলে এবার কি হবে?
কুম্ভ লগ্নের ষষ্ঠপতি ষষ্ঠে রাহু যুক্ত হয়ে, তাহলে কি চন্দ্রের ব্যাধিপীড়াগুলো হবে না? ওখানে মঙ্গল তৃতীয় দশমপতি হিসাবে, তৃতীয় ভাগ্যপতি, তৃতীয় এবং দশমপতি, তৃতীয় দশমপতি হিসাবে মঙ্গল নিঃস্ত হয়ে সে কি রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি দিতে পারবে বা সেই জাতককে মুক্ত করতে পারবে? সেখানে তো আপনার মঙ্গলটা নিঃস্ত এবং রাহু যুক্ত, বা ধরুন রাহুর দৃষ্টি তার উপরে পড়েছে, তাহলে কি হবে? সেক্ষেত্রে চন্দ্রের ক্ষণস্থায়ী ব্যাধিপীড়াগুলো হবে, বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ, এমনকি দাঁতের রোগ, চোখের রোগ, পেটের রোগ, এগুলো ক্ষণস্থায়ী রোগ। সেই সঙ্গে ধরুন আপনি হাঁটছেন, হুঁচট লাগলো, হুঁচট লেগে মঙ্গল রাহু যুক্ত আছে, নখ কেটে রক্ত বেরোয় গেল, তা নখ কেটে রক্ত বেরোয় কি আপনার 6 মাস 1 বছর ভোগাবে? নিশ্চয়ই তা তো ভোগাবে না। তো এই ক্ষণস্থায়ী রোগ ব্যাধিতে কিন্তু ভোগাতে পারে। তো এই ক্ষেত্রে কুম্ভ লগ্নের লোকের ষষ্ঠপতি চন্দ্রের ব্যাধিপীড়ায় ভুগছে, তো এই চন্দ্র তো 1.25 দিনে একবার রাশি পরিবর্তন হবে, এই রোগ ব্যাধিগুলো একটু সহজে পরিত্রাণ পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু যখন ক্রনিক ব্যাধিতে আক্রান্ত হবে কোনো জাতক, ধরুন আপনার সিংহ রাশি না হয়ে এবার সিংহ লগ্ন হোক, ধরুন সিংহ লগ্ন, এইবার ষষ্ঠপতি শনি, এই সিংহ লগ্নের ষষ্ঠপতি শনি, ধরুন ষষ্ঠপতি শনি ষষ্ঠেই বসে আছে, ওর সঙ্গে রাহু মঙ্গল যুক্ত হলো, তাহলে শনির যে ব্যাধিপীড়াগুলো অ্যাটাক করবে তাকে, তখন কিন্তু চতুর্থ এবং ভাগ্যপতি মঙ্গলও কিন্তু ওখানে যে তুঙ্গস্থ হচ্ছে। কিন্তু আমরা লগ্ন বিচারে যত রকমের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি যখনই বিচারে গেছি, তখনই কিন্তু আমরা বলেছি যে রাহুর সঙ্গে কোনো গ্রহই কিন্তু শুভ ফল দেয় না। যদিও লগ্নে রাহু অবস্থান করলে সে ব্যক্তি প্রভূত ধন সম্পদের মালিক হয় অনেক ক্ষেত্রে, বা নিজে সব কিছু আত্মসাৎ করার, ভাই বোনের ধন সম্পদ আত্মসাৎ করার, বা পরিবারের সকলকে ঠকিয়ে সে নিজে জয়লাভ করার এক মানসিকতা কিন্তু তার মধ্যে থাকে। হয়তো ধন সম্পদ দিতে পারে, কিন্তু শরীরের যন্ত্রণা বা মনের যন্ত্রণা কিন্তু তার দূর হয় না। পেতে পারে, যদি ধরুন আপনার মকর লগ্নে শনি রাহু বসে আছে, তো ওখানে শনি বেশি শক্তিশালী, শনি তো রাজার মতো জীবনযাপন করাবে, ধনপতি এবং লগ্নপতি শনি, সে মকর লগ্নে বসে আছে, তো ওখানে রাহু থেকে কি ডিস্টার্ব করবে তাকে? এমনি তো রাহু গ্রাসী, সে চাইবে সবসময় ধন সম্পদ টেনে আনতে, তো সেখানে শনি তার ধনপতি এবং লগ্নপতি শনি মকর রাশির, ধরেন মকর লগ্নে বসে আছে, তার সঙ্গে রাহু বসে আছে, বা রাহুর দৃষ্টি পড়লো, কিন্তু রাহু মকর রাশিতে অবস্থিত শনিকে আর মকর লগ্নের জাতক জাতিকার লগ্নে শনি, তাকে রাহু কতটা ডিস্টার্ব করতে পারবে? এই কথাই কিন্তু যখনই আমরা প্রতিকারে আসব, ওই সেই দিনের কথায় আসতে হবে যে উত্তম কর্মকারকে আমি চেপে ধরেছি না কাকে, সুব্রত কর্মকারকে আমি চেপে ধরেছি, আমার শক্তিটা কত, না সুব্রত কর্মকারের শক্তি বেশি, এটা দেখতে হবে। যদি সুব্রত কর্মকারের শক্তি বেশি হয়, সুব্রত কর্মকার আমাকে পাল্টি দিয়ে ফেলে দিয়ে সে কিন্তু আমার উপরে উঠে যাবে। তো দেখতে হবে যে হ্যাঁ গুরুজি বলেন। আমার একটা কথা আছে যে বলার আছে, হ্যাঁ বলেন। যে মকর লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু প্রধান মারক। হ্যাঁ আচ্ছা, মকর লগ্নের ক্ষেত্রে রাহু কিন্তু প্রধান মারক। এই যে কথাটা আলোচনা হলো, মকর লগ্নের লগ্নভাবস্থ শনি এবং রাহু যদি একত্রে অবস্থান করেন, শনি নিশ্চয়ই বলবান, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, কিন্তু রাহু যুক্ত থাকার জন্য তার আকস্মিক বিপদ আপদ, তার বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত, তার শরীর কষ্ট, এগুলো কিন্তু তার কারণ হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং এই মকর লগ্নের লগ্নভাবস্থ রাহু শনির যে শুভ প্রভাব, লগ্নভাবস্থ মকর রাশির লগ্নভাবস্থ যে শনির যে শুভ প্রভাব, সেটা অনেকটাই কিন্তু নষ্ট করে দেবে। এই যে এই কথারই কিন্তু ধরুন একটু টাচ দেওয়া হয়েছে, গুরুজি সুন্দরভাবে আপনাদের ব্যাখ্যা দিলেন। এই জন্যই হচ্ছে আলোচনা সমালোচনা। আমি সবসময়ের জন্য বলি, আমার ক্লাসে আপনারা সবাই আনমিউট করে রাখার চেষ্টা করুন, যাতে আপনারা আলোচনা করতে পারেন। দেখুন, রাহু কিন্তু যখনই আমরা প্রথমেই বললাম, রাহু যে কোনো লগ্নে থাকলে সে কিন্তু কিছু না কিছু নেগেটিভ ফল দেবে, যদিও সেই নেগেটিভ হ্যাঁ একমাত্র
অশুভ ফল দেবে। তাহলে বুধ শুক্রের ক্ষেত্রগত এটা আমাদের মনে রাখতে হবে যে মিথুন আর কন্যা, তুলা আর তুলা আর বৃষ, এই চারটি লগ্নগত রাহু বুধ বা শুক্র যুক্ত থাকলে সেক্ষেত্রে রাহু হয়তো তার কুপ্রভাবটা অনেকাংশে কম হবে বা দমিত থাকবে। কিন্তু এই মকর লগ্নে শনি এখানে শক্তিশালী, কিন্তু রাহু যে ডিস্টার্ব করবে না তার কিন্তু নিশ্চয়তা নেই, কিন্তু ডিস্টার্ব করে সে পারবে কিনা এইটাই কিন্তু আমি বললাম যে সুব্রত কর্মকারকে যে আমি চেপে ধরলাম, এই সুব্রত কর্মকার কতটা শক্তিশালী এটা দেখতে হবে। তো শনি এখানে মকরে শনি, সে যেহেতু নিজ গুণে বলবান, তো এইখানে শনিকে সে কতটা ডিস্টার্ব করতে পারবে। রাহুর গ্রাসী ভাব তো থাকবেই, একমাত্র বৃষ তুলা আর মিথুন কন্যা বাদে আর বাকি ঘরে তো রাহু সে অশুভ ফল দেবে। তো এই অশুভ ফলের মাত্রা কতটা বাড়িয়ে দিতে পারবে। এই রাহু যদি সিংহ লগ্নে রাহু শনি বসে থাকতো, তাহলে সে যতটা অশুভ ফল দিতে পারত মকরের শনির সাথে থেকে কি সে ততটা অশুভ ফল দিতে পারবে? বা কর্কটের রাহু শনি যুক্ত থেকে যে অশুভ ফল দেবে বা শনিকে সহজে যে কাট করে ফেলতে পারবে, লিটন জয়ধর খেয়াল করুন, ধরুন সিংহ লগ্নে শনি এবং রাহু বসে থেকে সে শনিকে যতটা দুর্বল করতে পারবে সহজে, মকরস্থ শনিকে কি অতটা দুর্বল করতে পারবে? ঠিক আছে। এইবার যদি মকরে বৃহস্পতি যুক্ত রাহু থাকে, লগ্নে বৃহস্পতি রাহু মকর লগ্ন, তো বৃহস্পতি এখানে নিঃস্ত হবে, তো এখানে রাহু যুক্ত থেকে বৃহস্পতিকে আরো বেশি দুর্বল করবে না বৃহস্পতি বেশি শক্তিশালী হবে? মকর লগ্নের দ্বাদশ এবং তৃতীয় পতি বৃহস্পতি, বলুন, বৃহস্পতি দুর্বল হবে। তাহলে ক্ষেত্রগত গ্রহের বলাবল কিন্তু আগে প্রণিধানযোগ্য। সেই গ্রহটা আমার লগ্নপতি এবং ষষ্ঠপতি। একটা জিনিস মনে রাখতে হবে, যেহেতু আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজি ও প্রতিকার রহস্য, তো মেডিকেল অ্যাস্ট্রোলজি মানে রোগ ব্যাধি কিন্তু শরীরে হবে আর মনোকষ্টটা মনে হবে। তা লগ্ন থেকে যেহেতু দেহ আর মন বিচার করা হয়, তা আমার দেহটা কতটা শক্তিশালী, আমার দেহে কতটা ইমিউনিটি আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা আছে, তার উপর নির্ভর করবে কিন্তু রোগ কতটা বাসা বাঁধবে। বুঝতে পেরেছেন? আবারও বুঝুন, ধরেন রবি তুলা রাশিতে বসে আছে, তুলা লগ্নের জাতক বা জাতিকা, সেখানে রবি রাহু একসঙ্গে বসে আছে, সেই সঙ্গে বৃহস্পতি বসে আছে তুলা লগ্ন। এবার কি হবে বলেন? তুলা লগ্নের ষষ্ঠপতি বৃহস্পতি লগ্নে বসে আছে, তার সঙ্গে রাহু বসে আছে, সেক্ষেত্রে কি হবে বলেন? তুলা লগ্নে রবিটা কিন্তু নিঃস্ত হয়ে বসে আছে, এখানে রবি নিঃস্ত, সেখানে ধরুন আপনার ষষ্ঠপতি বৃহস্পতি এসে বসে আছে, তার সঙ্গে রাহু শনি যুক্ত হয়েছে। এবার বলুন কার বল বেশি, কার ক্ষমতা বেশি? এখানে ষষ্ঠপতি বেশি শক্তিশালী, না আপনার চতুর্থ পঞ্চমপতি শনি মহারাজের বেশি শক্তিশালী, না রবি সে একাদশপতি লগ্নে বসে আছে সে শক্তিশালী, না রাহু শক্তিশালী? তাহলে এইবার দেখুন, শনি যদি শক্তিশালী থাকে, এখানে রাহুও কিন্তু শক্তিশালী লগ্নে বসে আছে, এখানে কিন্তু রাহু তার মোস্তানি দেখাতে পারছে না। রাহুর যে মাতব্বরী, সেই মাতব্বরী কিন্তু বৃষ তুলা মিথুন এবং কন্যাতে সে দেখাতে পারছে না। তাহলে এখানে তুঙ্গস্থ শনি বসে আছে, তার সঙ্গে ষষ্ঠপতি বৃহস্পতি বসে আছে, হ্যাঁ হ্যাঁ, সেখানে রাহু বসে আছে, এইবার ধরুন ওখানে বৃহস্পতিটাও বসা আছে। তাহলে এখানে বৃহস্পতি শক্তিশালী হবে না শনি শক্তিশালী হবে? সাউন্ড আসে কার ওখান থেকে? রিপন সরকার, আপনি একটু আনমিউট করুন। আচ্ছা, তো দেখুন এখানে যখন বৃহস্পতি ষষ্ঠপতি সে যখন থাকছে, শনি কিন্তু এখানে তুঙ্গস্থ, শনি বেশি শক্তিশালী। রবি আয়পতি সে এখানে আসছে, সে কিন্তু নিঃস্ত, সে দুর্বল। তাছাড়া রাহু দ্বারা কিন্তু রবি পীড়িত হচ্ছে, শনিকে সে পীড়িত করতে না পারলেও রবিকে কিন্তু পারছে। আর বৃহস্পতি সেখানে কিন্তু নির্জীব হয়ে যাচ্ছে, তার আর কোনো উপায় নেই।
তো তখন তার সেই জাতকে তুলা লগ্নের জাতক জাতিকার যদি লগ্নে রাহু, শনি, বৃহস্পতি এবং রবি বসে থাকে, তাহলে বৃহস্পতির দশা অন্তর্দশায় যে ব্যাধিপীড়া হবে, বিশেষ করে মাজায় ব্যথা, মাথায় যন্ত্রণা, ঘাড়ে ব্যথা, মেরুদণ্ডের প্রবলেম, হার্টের কোনো প্রবলেম, এমনকি ধরুন আপনার হ্যাঁ শ্লেষ্মাগত প্রবলেম, হ্যাঁ এইগুলোকে কি বাড়িয়ে দেবে না কমিয়ে দেবে বলুন? বাড়ায় দেবে। তাহলে আমরা সহজভাবেই তো একটা জিনিস বুঝে ফেলতে পারছি যে ষষ্ঠ ভাবগত গ্রহের বলবত্তার উপর নির্ভর করবে সেই রোগ কতটা বাসা বাঁধবে। অর্থাৎ লগ্নের ষষ্ঠপতিকে যখন আমরা গুরুত্ব দেব, সেই ষষ্ঠপতি কেমন অবস্থানে আছে আর ষষ্ঠ গৃহের উপর কে কতটা দৃষ্টি দিয়ে বসে আছে, এটা দেখার জন্য আমাদের যখন গোচরে যাব তখন গোচর প্ল্যানেটকে আমরা সঙ্গে সঙ্গে এঁকে নিব। এঁকে নিয়ে দেখব যে লগ্ন এবং রাশি, প্রথমেই কিন্তু বলেছি দুটি দিককে কিন্তু আমরা প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজিতে বা মেডিকেল অ্যাস্ট্রোলজিতে গুরুত্ব দিতে হবে, এমনকি সকল ক্ষেত্রেই কিন্তু গুরুত্ব দিতে হবে। এই প্রসঙ্গে আমি একটু কথা বলি। হ্যাঁ বলেন গুরুজি। রবি রোগ মুক্তির কারক আর চন্দ্র রোগ সৃষ্টির কারক। তাহলে কখন রোগ মুক্তি হবে? সাধারণত দেখা যায় মঙ্গল গোচরে তৃতীয়, দশম এবং একাদশ ভাবে গমন করলে রোগ মুক্তি হয়, এটা কিন্তু প্রমাণিত। কিন্তু জন্মকালীন মঙ্গল যদি নিচস্থ, অস্তমিত এবং স্বরাজিত স্থানগত হয়, মঙ্গলের সে বলা থাকে না, তাহলে এই রোগ মুক্তিও হয়নি। তবে রোগের প্রভাব কিছু কমে, এটা লক্ষ্য করা গেছে। তাহলে রোগ মুক্তির ব্যাপারে মঙ্গলের গোচরে তৃতীয়, দশম এবং একাদশে মঙ্গল যখন গোচরে গমন করবেন তখন রোগ মুক্তি হবে। ব্যাধি সৃষ্টির মূলে চন্দ্র আর রোগ মুক্তির মূলে রবি। তাহলে রবি, চন্দ্র এবং মঙ্গলের অবস্থানটা দেখাও প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আসতেছিলাম। দেখুন মুক্তির ক্ষেত্রে এইবার বুঝুন, আপনারা যে ক্লাস থেকে চলে যাবেন বা ক্লাসে অ্যাটেন্ড করেন না, বলে যান না, না বলে চলে যান, এই যে ধরুন কলকাতা থেকে গুরুজির কি বয়স, উনি যে এই আমার ক্লাসের সময় আমার ত্রুটি বিচ্যুতি বা আপনারা ভুল না শেখেন তার জন্য অধীর আগ্রহে উনি বসে আছেন, আর আপনারা ক্লাসের ভিতর ভিডিওটা অন করে রাখতে পারেন না, এমনকি ক্লাস থেকে যান একটু বলে যেতে পারেন না। এটাই হচ্ছে শিক্ষা। আমরা যেটা বারবার করে বলেছি যে ক্লাসের টাইমটা আমরা সময় সম্পর্কে সচেতন হই। আমাদের একটি সময় যখন চলে যাবে, আজকের দিন যখন চলে যাবে, তখন এই আজকের ক্লাস কিন্তু আর পরবর্তীতে পাওয়া যাবে না। এখানে হয়তো ভিডিও দেখে আপনারা শিখতে পারবেন, কিন্তু ভিডিও দেখে তো এর উত্তরটা পাবেন না। আজকে এই গুরুজি যদি এখানে না থাকতেন তাহলে এই অবস্থানটা আমরা হয়তো আলোচনার ভিতর বাদও পড়ে যেতে পারত। যখনই আলোচনা সমালোচনা হবে তখনই কিন্তু সেই জিনিসটার আরও নিগুড় তত্ত্ব উপাত্ত বের হবে। আমরা কিন্তু আমি গত ক্লাসেও কিন্তু আপনাদের বলেছি যে দেখুন, আপনাদের এই ক্লাস নেওয়ার জন্য আমরা কিন্তু যে আজকে কোন টপিকস, সেই টপিক্সের উপর পড়ে শুনে এসে ক্লাস নেওয়া কিন্তু আমাদের দ্বারা সেই সময় আর জীবনে হবে না। তাছাড়া দেখুন, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলি যে আজকে কোন ক্লাসটা হবে, আপনারা কোন ক্লাসটা চান, সেই ক্লাসটাই কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আজকের কথা বলি, খুব প্রশ্ন, খুব মানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন। তাহলে এখানে বৃহস্পতি গোচরে পঞ্চম, নবম, একাদশে গেলে কেন রোগ মুক্তি হচ্ছে না? মঙ্গল গেলে কেন হচ্ছে? মঙ্গল শরীরের রক্ত সঞ্চালন ক্রিয়ার উপরে কাজ করে। শুধু তাই নয়, রবির আগে মঙ্গল তার সেনাপতি, তাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, এইটাই মূল কথা। গুরুজি আরেকবার বলুন। মঙ্গল তার সেনাপতি, রবি তাই সে গোপনে যে রোগ মুক্তি করছে। বৃহস্পতি কিন্তু রোগ মুক্তি করছেন না। হ্যাঁ রবি গুরুজি আরেকবার একটু বলেন। তার সেনাপতি না, রবি রাজা, মঙ্গল তার সেনাপতি। দেহকে রক্ষা করার দায়িত্ব তার, সবকিছু দেহের অভ্যন্তর বাইরের দিকটা রক্ষণাবেক্ষণ তার দায়িত্ব। কাজে এখানে বৃহস্পতি গোচরে যে রোগ মুক্তি ঘটাতে পারছে না, তার যদি রবি
তৃতীয় দশম একাদশে গেলে রোগ মুক্তি ঘটা। হ্যাঁ এটা মানে এটা কোনো হালকা ভাবে কথাটাকে বললাম, এটা হালকা ভাবে কথাটাকে বললাম যে কেন দেহ রোগী যখন দেহ আর মঙ্গল হচ্ছে রক্ত, দেহ যাবে। হ্যাঁ না, কারণ ওটা তো তাহলে তো বৃহস্পতি আরো সুপার প্ল্যানেট, তাহলে তো বৃহস্পতি আরো সুপার প্ল্যানেট, তিনি তো মুক্তি করতে পারতেন, তিনি কিন্তু করছেন না, তার দায়িত্ব ওটা পড়েনি, কারণ তিনি তার এটা দায়িত্বের মধ্যে পড়ে না। এখানে বৃহস্পতি করলেন না, না তার দায়িত্ব নয় এটা। আচ্ছা আচ্ছা, যেটা কাজ না সেটা আমরা কেন করব? আচ্ছা, তাহলে যখন আমরা গোচরে দেখব যে গোচরে ও যে কথা আলোচনা করতেছিলাম, তো ধরুন এই ক্লাসে যে আমরা যেভাবে শুরু করি যে কোন কিসের উপরে আলোচনা হবে আপনারা বলুন, তো সবাই যদি উপস্থিত থাকেন, আমাদের যে স্টুডেন্ট আপনারা বা শিক্ষার্থী যারা আছেন, সরি স্টুডেন্ট বললে ভুল হবে, শিক্ষার্থী যারা আছেন সবাই থাকলে কি একটা আনন্দ বা এর ভিতর থেকে যে জানা শোনা বোঝা যায়, এতটা কিন্তু ওই যদি ভিডিও দেখেই জানা যেত শেখা যেত, তাহলে তো বই পড়েই মানুষ ঘরে ঘরে জ্যোতিষ হয়ে যেত, 200 টাকা চটি বই কিনে জ্যোতিষ হয়ে যেত, তাহলে আর এই জ্যোতিষের ক্লাসেই কষ্ট করে মোবাইলের চার্জ এমবি খরচ করে আর এই ক্লাস করতে হতো না, এতটা সোজা নয়। তো যখন আমরা গোচরে আমরা লক্ষ্য করব যে রবি তার রাশির কোথায় গেছে, তার লগ্নের কোথায় গেছে, সেই সঙ্গে মঙ্গল তার লগ্নের কোথায় গেল, আর হচ্ছে রাশির কোথায় গেল, আর চন্দ্রটা কোথায় গেল। অনেক সময় দেখা যায় যে ঘাতক ব্যাধিতে আক্রান্ত হয়েছে, কিন্তু সেই ব্যক্তির মনোবল প্রচণ্ড, সে নিজে দৌড়ে গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হলো, এমনকি যুদ্ধে গিয়ে একে অপরে গোলাগুলি হচ্ছে বা একে অপরে কোপাকুপি হচ্ছে। আমি স্বচক্ষে একটা মারামারি এই আমার এই পেশাগত জীবনে আমি দেখেছিলাম দোতলায় দাঁড়িয়ে, যে আমার চেম্বারের নিচেই দুই পক্ষ কোপাকুপি হচ্ছে, সেখান থেকে একজন পেট চেপে ধরে কোপ খেয়ে পেট চেপে ধরে দৌড়ে গিয়ে সে কিন্তু ডাক্তারের চেম্বারে ঢুকেছে, সে কিন্তু অন্য কোথাও ঢুকেনি। সে দেখছে যে আমাকে একমাত্র এখন বাঁচালে কিন্তু ডাক্তারই বাঁচাতে পারে, অন্য কেউ বাঁচাতে পারবে না, পেটের থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যাচ্ছে, কিন্তু সে ডাক্তারের চেম্বারে ঢুকেছে, সে কিন্তু অন্য কোথাও ঢোকেনি। আমার চেম্বারে ঠিক অপোজিট পাশেই ডাক্তারের চেম্বার, সেখানে গিয়ে ঢুকেছে। এবং শুধু চেম্বার নয়, সে একজন ইসেরও মালিক, মানে ধরুন এই যন্ত্রণারে এই প্যাথোলজির মালিক, এবং খুলনায় খুব নামজাদা প্যাথোলজির মালিক সেই ডাক্তার, তার চেম্বারে গিয়ে ঢুকছে। ডাক্তার সঙ্গে সঙ্গে ওইটা মানে তার চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করেছে। এই সময়ের প্ল্যানেট যদি বিচার করা হয়, তাহলে তার যেমন মঙ্গলের অশুভত্ব, যার জন্য তার রক্তপাত এবং পেট কেটে বের হয়ে গেছে, কিন্তু এটা সহজে দ্রুত আরোগ্য লাভের জন্য তাকে হয়তো ওই যে বৃহস্পতির কোনো গুরুত্ব নেই বা বৃহস্পতি কোনো রোগ মুক্তির ক্ষেত্রে সহযোগিতা করছে না, হয়তো তার প্ল্যানেটে কোনো গ্রহ তার শুভ অবস্থানে ছিল, সেই তাকে ইঙ্গিত দিচ্ছে যে যাও তুমি ডাক্তারের কাছেই যাও, তবেই না তার সেই মুক্তি। যদি মানুষের মরণের খবর চরণে বলে, এক সেকেন্ড, যে মানুষ কারো মৃত্যু লঞ্চ ডুবিতে হচ্ছে, কারো বাস দুর্ঘটনায় হচ্ছে, কারো রাস্তায় হচ্ছে, কেউ ঘুমের ঘরে মৃত্যু হচ্ছে, তা মানুষ বলে যে ভাত কাপড় লেখা ললাটে আর মরণ লেখা পায়, যার যেখানে মরণ থাকে আপনি হেঁটে যায়। তা ধরুন লঞ্চ দুর্ঘটনায় যে 100 লোক মারা যাচ্ছে, 100 লোকের সবাই কিন্তু মৃত্যুদিন ওই দিন ছিল কিনা এটা কিন্তু সন্দেহ। একটি বিমান দুর্ঘটনায় হয়তো 500 লোক একসঙ্গে ক্র্যাশ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে, ওখানে 500 লোকই কি তার মৃত্যু ছিল এখানে কিন্তু একটু কনফিউশন আমার থেকে যায়, যে এখানে আসনং চলনং দেষ্টে নারী, এক মরণে 3 জন মরি, এইরকম একটা কথা আমি ছোটোবেলায় শুনেছিলাম, যে একজনের পাপে কিন্তু আরেকজনের মৃত্যু হইতে পারে, বা একে সহমরণ বলে। এমনও ঘটে যে স্বামী মারা গেছে, স্ত্রী কান্নাকাটি করতে করতে সে কিন্তু মারা গেছে, আবার দেখা যাচ্ছে স্বামী বিষ খেয়েছে, সেই শোক সহ্য করতে না পেরে স্ত্রী বিষ খেয়েছে, এটা কিন্তু সহমরণ। তো এই যে একজন আরেকজনকে আকর্ষণ করবে নাকি সেই
সে তাকে বিকর্ষণ করবে, ওখান থেকে মুক্ত করবে। এটাও কিন্তু বিচার করতে গেলে আমাদের ওই গোচর রাশি থেকে তার চন্দ্রের অবস্থান, তার রবির অবস্থান, তার বৃহস্পতির অবস্থান বা মঙ্গলের অবস্থান, বৃহস্পতিকে আগে বাদ দিন, কিন্তু মঙ্গল, রবি এবং চন্দ্রের অবস্থানকে অধিক গুরুত্ব দিয়ে তারপরে কিন্তু এটি বিচার করতে হবে। তো এভাবে আমরা কিন্তু তখন সেই রোগ ব্যাধির দিকে যাব। তো বলুন তো এবার রোগ ব্যাধি বিষয়ে আপনাদের আর কার কি প্রশ্ন আছে? বলুন। যেমন ধরুন আজকে যে এখানে আমাদের ক্লাস শুরুর সঙ্গে সঙ্গে মরিয়ম আক্তার বললেন যে সিংহ রাশি ধরা হোক। আমি যখন বললাম একটি রাশির নাম বলুন, মরিয়ম আক্তার বললেন যে সিংহ রাশি ধরা হোক। তো সিংহ রাশির গোচরে কিন্তু এখন ষষ্ঠে শনি বসে আছে, আর শনির উপর রাহুর দৃষ্টি, এবং গোচরে কিন্তু শনি বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে। মরিয়ম আক্তারকে কি রোগ ব্যাধি থেকে মুক্ত করতে পেরেছে? শুনতে পেরেছেন? আমি নিবেদিতা। হ্যাঁ বলুন। না স্যার, সিংহ লগ্নের কথা, মানে সিংহ রাশি আমি বলেছিলাম স্যার। না না, আমি বলি নাই, মানে সিংহ রাশি ওখান থেকেই তো কে বলছেন? মরিয়ম আক্তার সম্ভবত বলছেন। আমি নিবেদিতা। আপনি নিবেদিতা বলেছেন, আচ্ছা যাই হোক, আমি এটা হয়তো শুনতে ভুল করেছি। তো ধরুন সিংহ রাশি, এইবার সিংহ রাশির ষষ্ঠে কিন্তু শনি এবং বৃহস্পতি গোচরে আজকে বসা, এবং আজকে নয় বেশ কয়েকদিন ধরে বসা বা কয়েক মাস ধরে বসা। শনি তো অনেক দিন ধরে বসা, বৃহস্পতি তো প্রায় আপনার 6 মাসের উপরে বসা। তো তার উপরে রাহুর দৃষ্টি। একই সিংহ রাশির জাতক জাতিকাদের এখন যদি এখানে কেউ থেকে থাকেন, তাদের যদি কোনো ব্যাধিপীড়া থাকে, এই ব্যাধিপীড়া কি আপনার এই শনি মহারাজ বা বৃহস্পতি এরা কি মুক্ত করছে? জন্মকালীন যদি আপনার শনি পাপস্থ থেকে থাকে, শনি যদি অশুভ অবস্থানে থেকে থাকে, শনি যদি মারক লক্ষণাক্রান্ত হয়ে থাকে, তাহলে এই ব্যাধিপীড়া থেকে কি এখন মুক্তি পাবেন? কখন মুক্তি পাবেন? এটা কিন্তু আমাদের এইভাবে বিচার করে আসতে হবে। তো যখন দীর্ঘস্থায়ী কোনো গ্রহ ষষ্ঠপতি হিসাবে বা ষষ্ঠপতি বা ষষ্ঠে পাপস্থ গ্রহ থাকবে দীর্ঘস্থায়ী, তখন দীর্ঘমেয়াদী ব্যাধিপীড়ায় ভুগতে হতে পারে। স্বল্প মেয়াদী গ্রহ থাকলে স্বল্প মেয়াদে ভুগতে হতে পারে। এটা কিন্তু আমাদের এভাবে বিচার করে বের করতে হবে যে কতদিন এই রোগের ভোগকাল, সেটা এভাবে বের করতে হবে। এইবার আমরা আসবো এর সঙ্গে সেই ব্যাধিপীড়ার হাত থেকে পরিত্রাণের জন্য আমরা কিছু করলে আদৌ ফল পাবো কিনা, এটা হচ্ছে আপনাদের একটা প্রশ্ন। যে ধরুন আমার দীর্ঘমেয়াদী ব্যাধি, আমি এর থেকে মুক্তি পাবো কিনা, বা ধরুন স্বল্প মেয়াদী ব্যাধি হোক, কিন্তু সেটার থেকে আমরা প্রতিকারের দ্বারা এই ব্যাধির থেকে মুক্তি পাবো কিনা, এটা কিন্তু আমাদের প্রশ্ন। যে আমাদের কি মেডিকেল ট্রিটমেন্টই যেতে হবে, নাকি এই জ্যোতিষশাস্ত্রের কোনো গ্রহগত প্রতিকার নিয়ে গ্রহের শান্তি সস্তায়ন করে বা গ্রহের কুপ্রভাবকে দূর করে আমরা এই রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পেতে পারি কিনা। তো এই ক্ষেত্রে দেখতে হবে যে ষষ্ঠপতি যেহেতু আপনার ব্যাধিকারক, সেই ব্যাধিপতি যদি পাপস্থ থাকে, ওই উত্তর কিন্তু এখানেই। যে ধরুন এখন সিংহ লগ্ন বা সিংহ রাশি, এইবার সিংহ লগ্ন এবং সিংহ রাশির ষষ্ঠে কিন্তু শনি মহারাজ তার নিজ গৃহে বসে আছে। তার উপর 1.5 বছর ধরে রাহু বৃষ রাশিতে থেকে সে দৃষ্টি প্রদান করবে। তো 2.5 বছর শনি মহারাজ থাকবে, তার উপরে 1.5 বছর সে দৃষ্টি প্রদান করবে। তো শনি এখানে শক্তিশালী, ধরে নিলাম এখানে শক্তিশালী। যখন আমরা বৃশ্চিক লগ্ন বিচার করব, বৃশ্চিক রাশি, তখন শনি মহারাজ মেষ রাশিতে, সে তো নিচস্থ। ব্যতিক্রমটা বোঝার চেষ্টা করুন। কিন্তু ধরুন বৃশ্চিক লগ্ন এবং বৃশ্চিক রাশি শনি ষষ্ঠে বসে আছে, এবং যখন গোচরে রাহু সিংহ রাশিতে অবস্থান করেছিল, তখনও কিন্তু শনির উপরে রাহুর দৃষ্টি ছিল। এবং ধরুন ষষ্ঠপতি মঙ্গলটাও পাপস্থ হয়ে হয়তো বৃশ্চিক লগ্নের, দেখা গেল লগ্নের সে ষষ্ঠে হয়তো নিজ গৃহেই বসে আছে। তাহলে ব্যাধিপীড়াগুলো মঙ্গলের হবে না শনির হবে? বলেন। বুঝতে মনে হয় কষ্ট হয়েছে নাকি? বুঝতে পেরেছেন আপনারা? ব্যতিক্রমটা না বুঝতে পারলে কিন্তু দ্রুত শেখা যাবে না। ধরুন বৃশ্চিক লগ্ন,
এই ষষ্ঠে শনি বসে আছে, সিংহে রাহু বসে থেকে তার দৃষ্টি দিল, বা তুলায় রাহু বসে আছে থেকে সপ্তমে দৃষ্টি দিয়েছে, বা সিংহ রাশিতে রাহু বসে থেকে তার পঞ্চম দৃষ্টি দিয়েছে, বা ধরুন ধনুতে বসে থেকে তার নবম দৃষ্টি দিল শনির উপর। শনিটা নিঃস্ত, এখানে মঙ্গল যুক্ত হয়ে বসে রাহু দৃষ্ট হয়েছে বা রাহু যুক্ত হয়েছে। এই ক্ষেত্রে যা হবে, লিটন জয়ধর আপনি এদিকে খেয়াল করুন, একটু দেখুন, যদি মকর রাশিতে শনি এবং বৃহস্পতি এখন বসে আছে, তার দ্বারা রাহু যুক্ত হয়েছে, এই শনির ব্যাধিতে সে যতটা না ভুগবে, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির লোক কিন্তু এখানে মঙ্গলের ব্যাধিতে তার থেকে বেশি ভুগবে। অথচ মঙ্গল তার নিজ গৃহে, এখানে কিন্তু শনি তার নিজ গৃহে, কিন্তু শনিটা এখানে নিঃস্ত, এর কোনো সাপোর্ট দেওয়ারও ক্ষমতা নেই, আর তার সঙ্গে রাহুর জ্যোতি বা রাহুর দৃষ্টি। এই ক্ষেত্রে কিন্তু ঘন ঘন ডাক্তার পরিবর্তন হবে, ঘন ঘন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কিন্তু আসলে রোগ মুক্তির পথ পাওয়া কিন্তু কঠিন। কিন্তু যখন সিংহ লগ্নের ষষ্ঠে শনি বসে আছে তার নিজ গৃহে, আর জন্মকালীন যদি প্ল্যানেটের শুভ অবস্থানে থাকে শনি, তো এই শনি নিজ গৃহে শক্তিশালী হয়ে তার উপরে রাহুর দৃষ্টি থাকুক আর যাই থাকুক না কেন, শনির ব্যাধি পীড়ায় কিন্তু ভোগাতে পারবে না। যদি জন্মকালীন তার লগ্ন সিংহ হয়ে থাকে আর শনি ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করে, তখন কিন্তু শনি এক্ষেত্রে শনিটা কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ক্ষেত্রগত বলাবল কিন্তু তার মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। কিন্তু যখন বৃশ্চিক লগ্ন হবে তখন ষষ্ঠে শনি তো নিঃস্ত, তখন কিন্তু এই শনির কুপ্রভাব থেকে বা শনির রোগ থেকে যদি শনির রোগে আক্রান্ত হয়, তখন কিন্তু মুক্তি লাভ অনেকাংশে সম্ভব। পার্থক্যটা বুঝতে পেরেছেন? কন্যা লগ্ন যদি বসে থাকে তাহলে, কন্যা লগ্নের যদি শনি সিংহতে বসে থাকে, সিংহ ঘরে, তাহলে কন্যা লগ্নের যদি সিংহে শনি বসে থাকে, তাহলে তো শনি দ্বাদশে, সে পঞ্চম এবং ষষ্ঠপতি দ্বাদশে, পঞ্চম এবং ষষ্ঠপতি শনি দ্বাদশে। তাহলে এইবার কি হবে দেখুন, একটা ব্যতিক্রম প্রশ্ন কিন্তু উনি করে ফেলেছেন। পঞ্চম এবং ষষ্ঠপতি সে দ্বাদশে, এবার কি হবে দেখি, এর ভিতর থেকে কে বলতে পারেন? শুধু শনি বলেন, পঞ্চম এবং ষষ্ঠপতি, সে ব্যাধিপতি শনি, সে কিন্তু রবির ঘরে বসে আছে, লগ্ন কন্যা। হাসপাতালে ভর্তি হবে, হ্যাঁ হাসপাতালে ভর্তি হয়ে অনেক টাকা পয়সা ব্যয় হবে। হ্যাঁ, তারপরে কতদিন সেই রোগ ব্যাধিতে ভুগবে? এখানে আমি একটু বলি, তারপরে গুরুজি এটা আরো প্রশ্ন হলো, উনি ইমোশনালি কথাটাকে বললেন যে রোগাক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হবে, কিসের ভিত্তিতে উনি এটা বললেন সেটা জিজ্ঞেস করা হোক। কিসের ভিত্তিতে উনি বললেন যে পঞ্চম ষষ্ঠপতি তিনি দ্বাদশের সিংহে রবির ক্ষেত্রে বসে আছেন, পীড়িত হলেন, হাসপাতালে ভর্তি হলেন, কিসের ভিত্তিতে? যুক্তিটা কি? উনি না জেনে নাকি না জেনে আপনি কথাটা বললেন, বলুন আপনি যুক্তি দিন। তাহলে যুক্তি যদি গ্রহণযোগ্য হয়, বলি দাঁড়ান, যুক্তি যদি বলিষ্ঠ হয়, তাহলে সব লগ্নের ক্ষেত্রেই আপনার এই যুক্তি প্রযোজ্য এবং আপনি সঠিক গতি করতে পারবেন। এটাই আমার বক্তব্য। বলুন সুব্রত কর্মকার। আপনার এই যুক্তিটা যদি গ্রহণযোগ্য আমরা মেনে নিই, এবং আপনি যদি কোনো ভেবে চিন্তা করে খুব ভেবে বা কোনো বিচার দেখেই যদি বলে থাকেন, তাহলে শুধু এই কন্যা লগ্নের ব্যস্ত শনি শুধু রোগাক্রান্ত নয়, যে কোনো লগ্নের ব্যস্ত শনি কি ফল দেবে তার ফলটা আপনি ভালো বলতে পারবেন। এ ব্যাপারে আমি আশা রাখি, বা আপনার জ্ঞানটা সত্যিই সম্পূর্ণ হয়েছে। বলুন এক্ষেত্রে কিভাবে করলেন? হ্যাঁ বলুন। স্যার 5, 6, 12 দ্বাদশ থেকে তো আমরা যে হাসপাতাল ধরি বা ব্যয় ধরি, ঠিক আছে, আর ষষ্ঠ দিকে রোগ, তাহলে পঞ্চম ষষ্ঠপতি দ্বাদশের কানেকশন করছে। কিন্তু দাঁড়ান, একাধারে তিনি তো ষষ্ঠপতি নন, তিনি পঞ্চমপতি। তিনি লগ্নের কোন পতি হয়ে আছেন তাকে অস্বীকার করা যাবে না।
তিনি কন্যা লগ্নের কোন পতি? পঞ্চম পতি। তিনি ব্যস্ত হচ্ছেন। ষষ্ঠপতির তো রোগরাজি ঠিক আছে, কিন্তু তার পঞ্চম পতির তার গুণগুলো কিন্তু রয়েছে। কি হবে? এখানে বরং আপনারা বলতে পারেন, দেখুন গুরুজি এই কথা তো বলতে পারে যে এই সময়ে আপনাদের এই জাতকের কন্যা লগ্নের যে জাতক, তার শনি যদি গোচরে দ্বাদশে অবস্থান করে, লগ্নের দ্বাদশে বা রাশির দ্বাদশে, কন্যা রাশি এবং কন্যা লগ্ন, এক্ষেত্রে কিন্তু পিতার চিকিৎসার্থে তার প্রচুর অর্থ ব্যয় হতে পারে, এমনকি সন্তানের চিকিৎসাতেও তার প্রচুর অর্থ ব্যয় হতে পারে। তার কিন্তু রোগমুক্ত থাকবে, সে কিন্তু অতটা ব্যাধিপীড়ায় ভুগবে না, কারণ তার পঞ্চম পতিত্ব গুণ হেতু বা কেন্দ্র পতিত্ব। দীর্ঘমেয়াদী কোনো বলি, দীর্ঘমেয়াদী কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার তার যোগ এবং তার চিকিৎসার্থে এখানে বাইরে যাওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করছে, তার আর ইন্ডিকেশন দিচ্ছে না। অর্থাৎ দেশির একটু শরীর খারাপ, সে ভেতরে যাচ্ছে। আদিত্যবাবুর একটু শরীর খারাপ, সে এনআরএসে দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন যে আমার শরীর খারাপে আমি চিকিৎসা করাতে বাইরে যাচ্ছি, আর গুরুজির শরীর খারাপে উনি বাসায় বসে মানে ভাবছেন, হ্যাঁ চিকিৎসা করিয়ে নিচ্ছেন। তো হ্যাঁ, কারণ তিনি ষষ্ঠপতি নন, তিনি পঞ্চমপতি। হ্যাঁ, তিনি কোন পতি আছে এই লগ্নে? কন্যা লগ্নের ক্ষেত্রে কোনপতি এবং পঞ্চমপতি হিসাবে তার যে শুভ গুণটা থাকবে, সে শুভ গুণটাকে তো আগে অস্বীকার করা যাবে না, কখনোই অস্বীকার করা যাবে না। আর সবসময়ের জন্য বেশিরভাগ ক্ষেত্রে মানে সিংহভাগ ক্ষেত্রে দেখতে হবে যে গ্রহ তার দুটি করে ঘর, একমাত্র চন্দ্র আর রবি বাদে তো সবার দুটি করে ঘর। তো এ সবসময়ের জন্য আগের ঘরের ফল আগে দেবে না পরের ঘরের ফল আগে দেবে, এটি আগে দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে 12টা লগ্নের ক্ষেত্রে যে 9টি গ্রহের 7টি গ্রহ দুটো করে ঘর, এই দুটো করে ঘরের মানে 5টারও বেশি গ্রহ কিন্তু আগের ঘর ফল আগে দেয়। বিচিত্র কিছু আছে, যেমন মকর লগ্ন মকর রাশি, তুলা লগ্ন তুলা রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি, কিছু বিচিত্র। এর বাইরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আগের গ্রহ আগে ফল দেবে, তারপরে পরের ঘরের ফল দেবে। তো এখানে কন্যা লগ্নের ক্ষেত্রে সুব্রত কর্মকার, কন্যা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতির গুণটা আগে দেখতে হবে, তারপরে ষষ্ঠপতিত্ব দোষটা পরে যাব। আমরা যদি কর্কট লগ্নের ক্ষেত্রে যাই তো আগে ষষ্ঠপতি, তারপরে না ভাগ্যপতি। কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যখন যাব তখন আগে ষষ্ঠপতি, তারপরে তো ভাগ্যপতি। তো আগে তো আমার ষষ্ঠপতির ব্যাধিপীড়া থেকে মুক্ত হয়ে তবেই না তো যেতে হবে আমার ভাগ্যের দ্বার খুলতে, বা ভাগ্য কতটা সুপ্রসন্ন হবে সেটা বিচার করতে যাব তো পরে। আগে তো লগ্নভাব, তারপর ধনভাব, তারপর তৃতীয়, তারপর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বিচার করে সপ্তম অষ্টম বিচার করার পরে যাচ্ছি আমরা নবম ঘরে। আমরা ধরেই যদি আগে লগ্ন দেখে আর ভাগ্য দেখেই যদি আগে ভাগ্যভাব বিচার করে ফেলি, এবার দেখা গেল ভাগ্য বিচার করলাম তার আয়ু আছে 2 দিন, সে বাঁচেই নাই, বা ছোটকালে ভূমিষ্ঠ হয়েই সে ব্যাধিপীড়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার যোগ। হ্যাঁ, শনির সাথে যদি বৃহস্পতি যুক্ত থাকতো কোন জায়গায়? ও সিংহ রাশিতে, এখানে শনি কন্যা লগ্ন কন্যা রাশি, তার সঙ্গে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে। ধরলাম আমরা রাশিও ধরে নিলাম, তো ধরেন ষষ্ঠ, এখানে বৃহস্পতি বসে আছে, তাহলে বৃহস্পতি পঞ্চম এবং সপ্তমপতি। বৃহস্পতি পঞ্চম এবং সপ্তমপতি, সে তো ব্যাধি যন্ত্রণা বাড়াবে না। কন্যা লগ্ন না, না না কন্যা লগ্নের কথা বলছি, কন্যা লগ্নের, কন্যা লগ্নের মানে সরি চতুর্থ এবং সপ্তমপতি, চতুর্থ এবং সপ্তমপতি। তা চতুর্থ ঘর থেকে আমরা মিত্র বিচার করব, সপ্তম ঘর থেকেও কিন্তু জায়াপতি বিচার করব। তো সে দ্বাদশে শনি যুক্ত হয়ে অবস্থান করছে, তো সে আপনাকে এখানে ব্যাধিপীড়ার কানেকশন হচ্ছে কোথায়?
কন্যা লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতির কানেকশান শনি, কিন্তু সে তো আগে পঞ্চমপতি হিসাবে সে মুক্ত করে দিয়ে গেল। সেখানে বৃহস্পতি সপ্তমপতি এবং চতুর্থপতি যুক্ত হয়েছে। যদি হয় তার জন্মকালীন বৃহস্পতিটা ষষ্ঠে পাপস্থ ছিল, তাহলে এই সময় দেখা যাচ্ছে তার বন্ধুবান্ধব, স্বজন বা আত্মীয় পরিজন, এমনকি জীবনসাথী বা জীবনসঙ্গীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হতে পারে, বা তাদের চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়তে পারে। আর উনি এই কন্যা লগ্নের জাতক জাতিকা তার সফর সঙ্গী হতে পারেন মেডিকেল অ্যাটেন্ডেন্স হিসাবে, এমন কিন্তু হতে পারে। কিন্তু তার অর্থ ব্যয় করাতে পারে, তাকে কিন্তু অতটা ভোগাবে না যদি জন্মকালীন বৃহস্পতি তার শক্তিশালী অবস্থানে থাকে এবং শনি যদি সেই সঙ্গে জন্মকালীন প্ল্যানেটে অধিক পাপস্থ, অধিক মানে শত্রুগত এরকম যদি না থাকে। অর্থাৎ সর্বপ্রথম দেখতে হবে যে বৃহস্পতি না থাকলে তাকে ভোগাবে। বৃহস্পতি না থাকলে সে তো তার পিতাকে বা সন্তানকে ভোগাবে, এমনকি তার ব্যাধিপীড়ার জন্য সে ব্যাধিপীড়া ভেবে ট্রিটমেন্টের জন্য দেশের বাইরেও যেতে পারে। কিন্তু এই শনি মহারাজ তাকে যে নিয়ে হাসপাতালে ভর্তি করে দেবে বা ভুগতে হবে, ধরুন একটু শরীর খারাপ করেছে, এবার প্রচুর অর্থ লালক, পঞ্চমপতি শনি কোনপতি হিসাবে শক্তিশালী লোক, এই কন্যা লগ্নের জাতক সে ধনী মানুষ হবে। তা ধরুন আমাদের একটু কাশি হলে আমরা বাড়ির পাশে বা ঘরে হয়তো জল গরম করে লবণ দিয়ে একটু গার্গিল করলাম, কিন্তু একটা ধনী লোকের যদি কাশি হয় সে কি করবে? সে হাসপাতালে যে বড় ডাক্তার বা বড় ডাক্তারকে ফোন করে ডেকে এনে বলবে আমার কাশি হয়েছে কেন দেখো। আর যদি রাষ্ট্রনায়কের কাশি হয় তাহলে কি করবে? সে সিঙ্গাপুর চলে যাবে ট্রিটমেন্ট করানোর জন্য। এটা স্থান কাল পাত্র ভেদে কিন্তু তার অবস্থান তৈরি হবে। অর্থাৎ লগ্ন থেকে তার দেহ মন বিচার করা হবে এবং ষষ্ঠ ভাব থেকে ব্যাধিপীড়া বিচার করা হবে। সেক্ষেত্রে চন্দ্রর ব্যাধির কারক আর রবি হচ্ছে রোগ মুক্তির কারক, আর মঙ্গলের সহায়তা ব্যতিরেকে রোগ মুক্তি সম্ভব নয়। মঙ্গল সেনাপতি, দেহকে রক্ষা করার দায়িত্ব মঙ্গলের। অর্থাৎ এই তিনটি গ্রহের বলবত্তার উপর নির্ভর করবে সেই ব্যক্তি কত দ্রুত আরোগ্য লাভ করবে। ধরুন কন্যা লগ্নের ক্ষেত্রে রবি যদি ভাদ্র মাসে রোগগ্রস্ত হয়, ভাদ্র মাসের 1 তারিখে ধরেন সে ব্যাধিপীড়ায় আক্রান্ত হলো, কন্যা লগ্নের লোক। এইবার ভাদ্র মাসের 1 তারিখে রোগে আক্রান্ত হয়েছে, ভাদ্র মাসের 1 তারিখে বলে তো হ্যাঁ, ধরেন ভাদ্র মাসের 1 তারিখে হয়েছে, রবি সিংহ রাশিতে আছে তখন লগ্নের দ্বাদশে। এইবার রবির সে দ্বাদশের থেকে যখন লগ্নে আসবে তখন কি তার রোগ মুক্তি দেবে? যখন সে তার তৃতীয় ঘরে যাবে, মানে দ্বিতীয় ঘরে যাবে, নিচস্থ হবে, তখন কি রোগ মুক্তি দেবে বলেন? এই রবি দ্বাদশপতি সে ব্যয় করাবে রবি, তো ভাদ্র মাসে রবি সিংহ রাশিতে থাকে, তখন রোগ শুরু হলো, কোনো রোগের সূচনা হলো, সেই রোগ মুক্তিটা কখন দেবে? সে যখন তৃতীয় বৃশ্চিক রাশিতে যাবে তখন কিন্তু এই কন্যা লগ্নের জাতক জাতিকার এই রোগ মুক্তির সম্ভাবনা। এমনকি মঙ্গল যখন তৃতীয়, সপ্তম এবং একাদশে যাবে তখন তার রোগ মুক্তির সম্ভাবনা। অথবা চন্দ্র বলাবলের উপর নির্ভর করবে, সে তার ষষ্ঠ গৃহে যদি পাপযুক্ত পাপদৃষ্ট না থেকে থাকে তাহলে তখন তার রোগের উপশম বা হ্রাস বৃদ্ধির উপর অনেকটা হ্রাস বৃদ্ধি বা গতিবৃদ্ধি এগুলো কিন্তু বিচার করতে হবে তাকে দিয়ে। তো আমরা যেদিকে আলোচনায় যাচ্ছিলাম যে প্রতিকার দ্বারা কি আসলে এই রোগ মুক্তি সম্ভব কিনা, দেখুন জ্যোতিষশাস্ত্রের প্রতিকার কিন্তু প্রতিষেধক নয়, এটা প্রতিরোধক মাত্র, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কোরামিন বা টিটেনাস নয় যে শরীরে পুশ করলাম আর অমনি কাজ শুরু হয়ে গেল, এটা ব্যথানাশক নয়, এটা প্রতিরোধ শক্তিকে বাড়াবে। অর্থাৎ রোগ যন্ত্রণা হয়ে গেলে মুক্তির জন্য পাথর পড়লাম, তো আমার রোগ হয়েছে পেটে, চন্দ্রের কারণে পেটের রোগ সৃষ্টি হলো, তো আমি আংটি পরলাম কিন্তু হাতে, আমার পেটে ওষুধ না গেলে কি রোগ মুক্ত করবে? বরং পেটের রোগ হয় কোন গ্রহের কারণে? চন্দ্রের অশুভত্বের কারণে। তো চন্দ্র যদি অশুভ থেকে থাকে, চন্দ্রের প্রোটেকশন নিলে পেটের ব্যাধিটায় আক্রান্ত হবে না।
কিন্তু রোগ হয়ে গেছে এইবার আপনি মুক্তা পড়লেন বা মুনেস্টোন পড়লেন রোগ মুক্তির জন্য, তা কিন্তু নয়। সেক্ষেত্রে ওই ষষ্ঠপতি মঙ্গল রবি 3টি গ্রহের অবস্থান দেখতে হবে, তারপরে তার রোগ মুক্তির বিচার বিশ্লেষণ করতে হবে। এমনকি 3টি রত্নের প্রতিকার বা 3টি গ্রহের প্রতিকার দিয়ে দিলেই কি রোগ মুক্তি হবে? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তাহলে রোগ মুক্তি যেহেতু চন্দ্রের মুক্তা বা মুনেস্টোন বা ধরুন আপনার মঙ্গলের রক্তপ্রবাল এবং রবির চুনি পরিধান করে হচ্ছে না, তাহলে আমরা একটি চুনি ক্যাপসুলের মতো খেয়ে ফেলি, একটি রক্তপ্রবাল খেয়ে নিই আর একটি মুক্তা খেয়ে নিই, তাহলে কি আমার পেটের পীড়া যাবে? জীবনেও যাবে না। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে প্রতিকার হচ্ছে প্রতিষেধক, এটা প্রতিরোধক মানে প্রতিষেধক নয়। জ্যোতিষশাস্ত্রের প্রতিকার কখনোই প্রতিষেধক নয়, এটা প্রতিরোধক মাত্র। অর্থাৎ শরীরের ইমিউনিটি শক্তি বাড়াবে, অর্থাৎ ষষ্ঠপতির যে দুর্বলতার জন্য যে ব্যাধিপীড়াগুলো হচ্ছে সেই ব্যাধিপীড়া থেকে মুক্ত হওয়ার জন্য বা রোগ ব্যাধির সঙ্গে লড়াই করার জন্য যে আমাদের যে ভিটামিন বা ইমিউনিটি বা যে শক্তি প্রয়োজন সেই শক্তির যোগান দেবে হচ্ছে এই গ্রহের প্রতিকারে। কি গুরুজি, তাই তো? অর্থাৎ আমাদের এটা ঢাক দিতে হবে, কখনো দূর করতে কিন্তু আমরা পারবো না। তো যখনই কেউ দীর্ঘস্থায়ী ব্যাধিপীড়ার বিষয় নিয়ে আমাদের কাছে আসলো, আমরা তাকে মুক্ত হওয়ার জন্য বলতে পারি যে ষষ্ঠপতি যেহেতু তোমার দীর্ঘস্থায়ী গ্রহ রাহু বা শনি বা বৃহস্পতি, এই 3টি ছাড়া তো আর দীর্ঘস্থায়ী, আর রাহু কেতু বৃহস্পতি আর শনি, এই 4টি গ্রহ, তারপরে মঙ্গল আছে 45 দিন, আর তো সব মাসের মধ্যে। তো ধরুন এই গ্রহের কোনো দশায় বা পাপস্থতা জনিত সে ব্যাধিপীড়ায় আক্রান্ত হয়েছে, এখন তার মুক্তির জন্য সে আসলো আপনার কাছে। আপনি তখন বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মঙ্গল তার লগ্নের তৃতীয় যাবে বা সপ্তমে যাবে বা একাদশে যাবে আর মাত্র 5 দিন পরে বা 10 দিন পরে। আপনি হয়তো এই রবি মঙ্গল চন্দ্রের অবস্থান দেখে তাকে বলতে পারলেন যে, বা বললেন না, আপনি বললেন যে ঠিক আছে আমার এই রোগ, আপনার রোগ আমি ভালো করে দিতে পারি। কিভাবে পারো? তবে সে ঠিক আছে, আপনি এই পাথর পড়ুন, আপনার ভালো হয়ে যাবে। ওটা কিন্তু পাথরে ভালো করেনি, তার রোগ মুক্তির সময় এসেছে, তাই সে মুক্ত হয়েছে। বরং হ্যাঁ, আপনি ক্রেডিটটা নিতে পারেন, সেই পাথর পড়ার পরে তো সে সুস্থ হবে, তাকে আপনি ওই কথাটা বললেন না, আপনি ক্রেডিটটা নিলেন। কিন্তু এই ক্রেডিট নেওয়ার থেকে বরং সত্য বলে মানে হয়তো 2 টাকা কম উপার্জন হলো, সেটার ভিত কিন্তু বেশি মজবুত হবে। তাই আমাদের বলতে হবে যে এ যাত্রায় আপনি বেঁচে যাবেন, এখানে কিন্তু আমাদের এই ধরনের আশ্রয় নিতে হবে যে এ যাত্রায় আপনি বেঁচে যাবেন, খুব দ্রুতই আপনি এই রোগ থেকে মুক্ত হবেন। কিন্তু এর পরবর্তীতে আবার গোচরে তার যখন ওই অশুভ সময় আসবে, সেই সময়কে আপনি ইন্ডিকেট করুন, করে তাকে সতর্ক করুন যে এই সময় কিন্তু আপনার ব্যাধি হতে পারে, ওই ব্যাধি যদি আপনি এই প্রতিকার ধারণ করেন তাহলে ওই ব্যাধির হাত থেকে আপনারা মুক্ত হতে পারবেন। এভাবে তাকে ধারণা দিয়ে তারপরে তাকে প্রতিকারের ব্যবস্থা দিন, তবেই কিন্তু তার প্রকৃত উপকার হবে এবং এই মহান জ্যোতিষশাস্ত্র দিন দিন মাথা তুলে দাঁড়াবে এবং আপনাকে মাথায় নিয়ে বেড়াবে। সেই সময় যখন দেখা যাবে যে ষষ্ঠপতির দশায় বা গোচরে ওই সেই ধরুন বৃহস্পতি যেমন 12 বছর বা শনির 30 বছর বা ধরুন মঙ্গলের 18 মাস 1.5 বছর, আর ধরুন রাহু কেতুর 18 বছর, এর মধ্যে আপনি যদি সেই সময়টা নির্ধারণ করে দেন বা কোষ্ঠী নির্ণয় করে আপনি লিখে দিলেন এই সময় তোমার এই ব্যাধিপীড়ায় আক্রান্ত হতে পারো, তো সেই সময় যখন সেই ব্যাধির পূর্বাভাস পাবে তার কিন্তু বিশ্বাস এমনি আপনার উপর বর্তাবে এবং এই মহান জ্যোতিষশাস্ত্রের উপর বিশ্বাস তার বাড়বে বই কি কোনো ক্রমেই কমবে না। তখন কিন্তু প্রতিকারের গুরুত্ব অনেকাংশে বেড়ে যাবে। আর এখন যদি আমরা দেখি যে 1 সপ্তাহ আছে তার রোগ মুক্তির, ঠিক আছে 1 সপ্তাহের জন্য হ্যাঁ এই 2টি পাথর সে টাকায় পারছে না, ঠিক আছে তুমি একটাই পরো, একটা বিক্রি করলেও তো আমি 500 টাকা ফি নিয়েছি, আর 500 টাকা রত্ন পাথর বিক্রি করে লাভ হবে, গড়ে 1000 টাকা হবে। আর যদি আমি রত্নটা না বিক্রি করি তাহলে তো আমার ওই 500 টাকা নিয়েই ঘুমিয়ে থাকতে হবে, অর্থাৎ 1000 টাকা সরে যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে 1000 টাকা ধরার, এখন 1000 টাকা ধরতে গিয়ে তখনকার সময় কিন্তু 10,000 টাকা লস করে বসে থাকবো। অর্থাৎ
আমার কিন্তু ওই সামনেরটা বড়টা ধরার জন্য আমরা মাছ যেমন বড়টা কেনার জন্য চেষ্টা করি, অনেক বড় হওয়ার চেষ্টা করি, তো এই ক্ষেত্রেও আমি বলবো যে আপনারা সেই বড় হওয়ার জন্য বা বড়টা ধরার জন্য ওত পেতে বসে থাকুন। যদিও একটু শুনতে কেমন লাগছে যে ওত পেতে বসে থাকবো, আরে সে পর্যন্ত যদি না বাঁচি তো আজকে যা হয় 500 টাকা নিয়ে নিই মুক্তারটা বিক্রি করে বা মুনস্টোনেরটা বিক্রি করে। এতে কিন্তু এই মহান জ্যোতিষশাস্ত্র মাথা তুলে দাঁড়াবে না, বরং অধঃপতনের দিকে ধাবিত হবে। তো আমি যদি সেই পর্যন্ত অপেক্ষা করি, এই যে ধরুন আমি আজকে এই 20-21 বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, তো কয় বছর বয়স হয়েছে বলতে গেলে তো বলতে হয় যে জীবনের অর্ধেক সময় কিন্তু এই পেশার সঙ্গে আছি। মানে যতদিন আমার বয়স হয়েছে তার অর্ধেক দিনের বেশি এক কথায় এই জ্যোতিষশাস্ত্র নিয়ে আসি। তাহলে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যে সময় আমি কৈশোরকাল অতিবাহিত করেছি, সেই সময় তো আমি লেখাপড়া করিনি, সেই সময়কে যদি বাদ দিই তাহলে কত বছর। কিন্তু পেপারস ডকুমেন্টস একেবারে আমি পেপারে বিজ্ঞাপন দিয়ে 2001 সালের থেকে কিন্তু আমি পেশা হিসাবে এই জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করেছি। এগুলো ডকুমেন্টস কিন্তু আমার কাছে আছে। তো সেই সময় ধরুন যদি এই ধরনের মানসিকতা থাকতো, তো আমার সময়ে ওই একই বছরে 2001 সালে জ্যোতিষশাস্ত্র চর্চা শুরু করেছে এমন কিন্তু আমার এই খুলনাতে বাগেরহাটে, আমার বাগেরহাট বাড়ি, তো এই খুলনা বাগেরহাটে অনেকেই আছে আমার আশেপাশে, এমনকি ঢাকাতে ওই একই সময় শুরু করেছে এমন লোক কিন্তু অনেকেই আছেন। একই বছরে 2001 সালে ধরুন 20 জন জ্যোতিষ পেশা শুরু করেছে আমাদের বাংলাদেশে। তো এই 20 জনের অবস্থান যে আজকে মুনস্টোন বিক্রি করে 500 টাকা নিব, আর ধরুন আপনার সেই 1 বছর পরে আমি একটি মুনস্টোন বিক্রি করব, বা সেই সময় সতর্কবার্তা দিয়ে 3টি রত্ন বিক্রি করব, তাতে ধরুন 5000 টাকা লাভ করব, এই আশায় বসে থাকলাম। তাই আমি ধরেন আমার নীতি হচ্ছে বসে থাকবো আমি বড়টা ধরার আশায়। তো আমি বসে থেকে আমি লাভবান হয়েছি না ওই 20 জনের 19 জন লাভবান হয়েছে? আপনারা কি চোখ বন্ধ করে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? দেখতে হবে যে সূর্য একক গ্রহ বা প্রত্যেকটা গ্রহই একক, তার নিজস্ব বলবত্তা রয়েছে। সূর্য উদিত হলে জগৎকে আলোকিত করবে, শুধু আপনাকে আলোকিত করবে না। রবি যখন শক্তিশালী হবে তখন রবি কিন্তু জগতের সকল জায়গায় কিন্তু আলো দেবে, সকল জায়গার ফসল ফলাতে সহযোগিতা করবে, এমনকি ঢাকা গাছকে সবুজ করে তুলবে, সাদা গাছকে সূর্য, শুধু আপনাকে করবে না। কিন্তু মানুষ সে ব্যক্তি 20 জন একসঙ্গে আবির্ভূত হয়েছে বা এক মায়ের পেটে 20 জন জন্মগ্রহণ করেছে, সবাই কিন্তু সূর্যের মতো তেজদীপ্ত হবে না। তার ভাগ্যের বলবত্তা কিন্তু এখানে প্রয়োজন, ভাগ্যের সাপোর্ট তার দরকার। এখানে হয়তো বলতে পারেন যে হ্যাঁ সবাই তো সূর্যের সঙ্গে একসঙ্গে জন্ম নেয়নি বা আবির্ভূত হয়নি। এখানে কিন্তু আপনাদের বুঝতে হবে যে 2001 সালে যে 20 জন জ্যোতিষ শুরু করেছে, জ্যোতিষশাস্ত্র নিয়ে পেশা হিসেবে গ্রহণ করেছে, সবাই কিন্তু একসঙ্গে এক মায়ের পেটে জন্মগ্রহণ করেনি। সে বিভিন্ন সময় বিভিন্ন মায়ের পেটে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন রকম ভাগ্য নিয়ে তারা কিন্তু আসছে। কোটি কোটি নক্ষত্র তারকা তাদের মতো সূর্যের মতো আলোকিত হতে পারে বা আলো থাকতে পারে, নিজস্ব আলো থাকতে পারে, কিন্তু সূর্যের মতো আলো কিন্তু সব নক্ষত্র দেয়নি, দিয়েছে। এটা আমরা সহজভাবেই হয়তো বলতে পারি যে হ্যাঁ সবাই তো আর কেসিপাল হবে না, সবাই শ্রী আদিত্য হবে না, সবাই লিটন জয়ধর হবে না বা শিমুল আচার্যি হবে না, এর মধ্যে পার্থক্য তো থাকবেই। তো সেই পার্থক্য যতটা থাকবে সেই ভাগ্যকে আমরা কি চেষ্টার দ্বারা কিছুটা সফলতার দিকে আনতে পারবো না? ব্যর্থতাকে কি একটুও ঘুষাতে পারবো না? তাহলে আর জ্যোতিষশাস্ত্র চর্চা করে লাভ কি, বা এর প্রতিকারের মূল্য কোথায়? প্রতিকার দ্বারা যদি কিছুই জীবনে না হয় তাহলে প্রতিকারের মূল্য কোথায়? আমাকে কিন্তু সেই আমলে বলতো যে কেসিপাল একটা পাগল, শালার ও সবগুলো পাথর পড়ে, 4-5টা পাথর পড়ে, 4-5টা পাথর লাগে নাকি? অথচ আমার প্ল্যানেটটা আপনারা যদি সফটওয়্যারে দেন তাহলে দেখবেন যে ওখানে কোনো প্রতিকারের কথাই লেখে নেই। সফটওয়্যার যারা তৈরি করেছে, মিনিমাম 5টা সফটওয়্যার আমার কাছে আছে, এর কিন্তু কোনোটায় প্রতিকার লেখে না, অথচ আমি 5টা পাথর পরে বসে আছি। তো এটা কিন্তু পাগল বলতো যে ও কেসিপাল পাগল, ও শত্রু মিত্র পাথর একসাথে পরে রেখেছে, কিন্তু শত্রু মিত্র পড়েনি। লোকে বলে যে এই চুনিও পড়েছে, রাহুর গোমেদও পড়েছে, কিন্তু এটা চুনি নয়, এটা পিঙ্ক স্যাফায়ার।
লোকে ভাবে যে হ্যাঁ চুনি, দেখতে দেখায় চুনি। তারা তো চুনি ওইটুকু শিখেছে, মানে বই পড়ে। আপনাদের যারা ক্লাসে অ্যাটেন্ড না করে যেমন জ্যোতিষ হবেন, ঠিক ওই তারা তো ততটুকু শিখেছে। কিন্তু আমার শিখার মধ্যে কষ্ট, সেটা ওই গুরুজি জানেন যে আমি স্টেশনের পাশে ঘুরে বেড়ানো সেই ছেলেটি, যে উনি কিভাবে আমাকে শিক্ষা দিয়েছেন। খেতে, বসতে, শুইতে, স্নান করতে, চেম্বার করতে, চেম্বারের সবসময় পাশে, বাসায় গিয়ে রান্না করছেন উনি নিজ হাতে, সেখানে আমি পাশে, যখন ঘুমাতে যাচ্ছি তখন পাশে, স্নান করতে যাচ্ছি একসঙ্গে পাশে, আলোচনা শুধু জ্যোতিষ। আমাদের ক্ষুধা হচ্ছে জ্যোতিষশাস্ত্র শিখার, আমাদের ওই মিষ্টি মন্ডা খাওয়ার ক্ষুধা তখন ছিল না। তো এই যে পার্থক্যটা, যে আকাশের প্রত্যেকটা নক্ষত্রের কিন্তু নিজস্ব আলো আছে, কিন্তু সূর্যের মতো সবাই আলোকিত হয়নি, তা সবাই কেসিপালের মতো হয়নি, হয়তো কেসিপালের প্ল্যানেট ছিল, এটাই হয়তো আপনাদের উত্তর থাকতে পারে। তো চেষ্টার দ্বারাও কিন্তু মানুষ বড় হতে পারে। তার সেই চেষ্টাটা হচ্ছে আজকে একটি মুনস্টোন বিক্রি করে 500 টাকা না খেয়ে আমরা পরবর্তীতে তার পরিপূর্ণ প্রতিকার দিয়ে তার উপকারও করি, এবং তার ওখান থেকে 2 টাকা দরকার আছে জীবন চলার পথে, বা পেট বাঁচানো বা নিজে বাঁচা, এটার প্রয়োজন আছে। কিন্তু তার মানে এই নয় যে অবৈধ অনুচিত পথে উপার্জন করে তারপরে তাই নিয়ে ছেলেপেলেকে খাওয়াতে হবে, মা বাবাকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে, নিজে বিলাসবহুল জীবনযাপন করতে হবে। এটি কিন্তু কোনো ধর্মও কিন্তু মানবে না, আর জগত্ত বাড়ির কাছে। তো আমরা যখন মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যাব, বা যখন প্রতিকারের ক্ষেত্রে যাব, প্রতিকার আমরা যখনই যাব তার দুর্ভাগ্যকে প্রতিহত করার জন্য, বা দুর্ভাগ্যকে কমানোর জন্য, বা দুর্ভাগ্যকে কিছুটা প্রশমিত করার জন্য যখন প্রতিকারে যাব, সেই প্রতিকার যেন তার উপরে ঘাতক না হয়, আমরা যেন ভয় দেখিয়ে প্রতিকার না দেই, আমরা যেন প্রকৃত পথটাকে দেখায় তারপরে তাদের প্রতিকার দিই, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। বলুন এবার প্রতিকার ব্যাপারে আপনাদের আর কার কি প্রশ্ন আছে? এবার গুরুজি ক্লাস করবেন, দ্রুত বলুন। স্যার, হ্যাঁ স্যার এই যে দুষ্টামগত যে গ্রহ, যে ভাব, এগুলো আরে ঠিক আছে আচ্ছা না? হ্যাঁ যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ, হ্যাঁ হ্যাঁ, ওইখানে যদি কোনো গ্রহ থাকে বা ওইভাবে কি প্রতিকার করা যাবে যদি প্রয়োজন পড়ে? কেন প্রয়োজন পড়লে অবশ্যই করা যাবে। 2টি লট আমরা ভাগ করতে হবে। আগের ক্লাসে যখন বললাম যে আমরা 9টি গ্রহকে পরপর লিখি, যে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ, একটি শুক্রের লট, একটি বৃহস্পতির লট, আমরা কোন দিকে যাব এটাকে আগে ভাগ করে নেব, যে আমরা ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে যাব, না দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম ভাবে, দশম ভাবে যাব, একাদশ ভাবে যাব। এটা আমাদের আগে বের করে নিতে হবে যে কোন ভাবটা বেশি ক্ষতি করছে। যে আগের দিন যে বললাম যে সুব্রত কর্মকারকে আমি চেপে ধরেছি, কিন্তু আমি দুর্বল, আমার বয়সও সুব্রত কর্মকারের থেকে অনেক বেশি, তাছাড়া আমি ব্যাধি পীড়ায় বর্তমানে আক্রান্ত, আমি সুব্রত কর্মকারকে চেপে ধরে কি আমি কখনোই পারবো? তো আগে গ্রহের বলবত্তা বিচার করতে হবে, আমরা কোন লটে যাব, কোন দিকে যাব, কোন সাইডে যাব। এক্ষেত্রে আমরা হাত জন্মছক নিয়ে 9টি গ্রহকে লিখব, কে শুভ কে অশুভ, কে শত্রু কে মিত্র, কার মিত্র, এটিকে জেনে আলাদা করে তারপরে প্রতিকারে যাব। ঠিক আছে গুরুজি, প্রতিকারের ব্যাপারে আপনি 2-4টি কথা বলুন, বলার পরে তারপরে ক্লাস শুরু করি। বলি, এখন যে কোনো লগ্নের ষষ্ঠ ভাব এবং তার বল হতে রোগ নির্ণয় করা হবে। রোগ সৃষ্টির মূলে চন্দ্র, রোগ মুক্তির মূলে রবি। তাহলে এতক্ষণ যে কন্যা লগ্নের ক্ষেত্রে আলোচনা হলো বা সিংহ লগ্নের ক্ষেত্রে আলোচনাটা করা হলো, তাহলে কন্যা লগ্নের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঞ্চম ষষ্ঠপতি, এবং সিংহ লগ্নের ক্ষেত্রে তিনি সপ্তমপতি এবং ষষ্ঠপতি। তাহলে কন্যা লগ্নের সিংহ লগ্নের ক্ষেত্রে আগে ষষ্ঠ, তারপর পঞ্চম ষষ্ঠপতি। সিংহ লগ্নে আঁকো না দেখো দেখি, সিংহ লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ এবং সপ্তমপতি আগে, হ্যাঁ ষষ্ঠ এবং সপ্তমপতি। তাহলে এই ষষ্ঠ সপ্তমপতি যে কোনো লগ্নে
ষষ্ঠপতির বলাবল বিচারে রোগ নির্ণয় হবে। রোগটা সৃষ্টির মূলে হচ্ছে চন্দ্র, রোগ মুক্তির মূলে হচ্ছে রবি। এরপরে রোগ মুক্তি বা কখন ভালো হবে কখন ভালো হবে না এই সংক্রান্ত ব্যাপারে তুমি দীর্ঘায়িত আলোচনা করেছো। আমি তোমার যে সনাতন জ্যোতিষ যে তুমি পাঁজিটা লিখেছো, সনাতন জ্যোতিষের যে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমার প্রাথমিক দিকটা প্রথম দিকটা সবটাই করেছি। এখন খুবই ভালো লাগে এইটার জন্য যে প্রত্যেকটা লগ্ন কারণ রাত্রি স্থায়িত্ব তার মাত্র 54 ঘন্টা, এর উপরে বড় ফলাফল কিছু আসবে না। তাহলে দীর্ঘ মেয়াদি আজকে কেজি পাল যখন বৈশাখ মাসের বিচার করে চৈত্র মাসের ফলাদৃশ্য বর্ণনা করছে তখন কিন্তু সেখানে দেখছে না, তখন দীর্ঘ মেয়াদি গ্রহগুলো থেকে বিচার করছে। বেঁধে যাচ্ছে মন হয়ে গেল সমস্যা হয়ে গেছে। মহা ঝামেলা, মহা ঝামেলা। এখান থেকে কিন্তু লেখাতে বসতে দিদি হ্যাঁ, আমরা একটু আলোচনা করতে থাকি। তো দেখুন, আমরা যেদিকে যাচ্ছিলাম যে আজকের মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং প্রতিকার রহস্য। তো ষষ্ঠ ভাব থেকে যখন আমরা ব্যাধি পীড়া বিচার করব, তো ষষ্ঠ ভাব থেকে বিচার করার ক্ষেত্রে এই যে গুরুজি বলতেছিলেন যে রবি চন্দ্রের অবস্থান রোগ সৃষ্টি করবে, চন্দ্র মুক্তি দেবে রবি, আর মঙ্গল তাকে সহযোগিতা করবে। এই ক্ষেত্রে আবার একটু যে ব্যতিক্রম থাকবে না তাও কিন্তু না, আমাদের সবসময়ের জন্য খুঁজতে হবে যে ব্যতিক্রম জায়গাটা কোথায়। দেখতে হবে যে যখন, হ্যাঁ বলুন। ষষ্ঠ স্থানের প্রতিকার করা যাবে, কিন্তু দেখতে হবে যে গ্রহটা আসছে, যে গ্রহটার প্রতিকার করব সেই গ্রহটা কোন কোন ঘরের অধিপতি। হ্যাঁ, এটা তো দেখতে হবে, এটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, না দেখে যদি দেখা যাচ্ছে যে সে ষষ্ঠ থেকে আসছে আর ষষ্ঠে বসে আছে কিন্তু সে দ্বাদশের থেকে আসছে, প্রতিকার দিলে তো উল্টা রিঅ্যাকশন করবে। হ্যাঁ, রিঅ্যাকশন করবে। এইবার দেখতে হবে আবার আরেকটা ব্যাপার আছে, যেমন ধরুন কর্কট লগ্নের ক্ষেত্রে ষষ্ঠপতি বৃহস্পতি, আবার সে ভাগ্যপতিও কিন্তু বৃহস্পতি। তো ষষ্ঠপতি এই বৃহস্পতি, ধরুন বৃহস্পতি সে ভাগ্য স্থানে বসে আছে, আর ষষ্ঠভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই। এইবার রোগ মুক্তির জন্য আপনারা বৃহস্পতির প্রতিকার দিলেন পোকরাজ, তার কি রোগ মুক্তির ক্ষেত্রে বৃহস্পতির পোকরাজ কোনো কাজে লাগবে বলেন? ঠিক তদনুরূপ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল ধরুন ষষ্ঠে বসে আছে, এইবার সে ষষ্ঠপতি আবার লগ্নপতি, এইবার লগ্নে বসে আছে, ষষ্ঠে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, কোনো পাপ গ্রহের জ্যোতি নেই, এমনকি ষষ্ঠপতির দশা সে কখনো পাবে না, বা মঙ্গলের দশা সে কখনোই পেল না জীবনে। তার কি হবে? তার কি মঙ্গলের প্রতিকার দিয়ে বসে থাকবো? বৃশ্চিক লগ্নের লগ্নে মঙ্গল, হ্যাঁ কি করব বলেন? অর্থাৎ ষষ্ঠপতির যে ঘরেরই যখনই প্রতিকার দেব তার প্রতিকারটা কতটা প্রয়োজন এটা আগে দেখতে হবে, আমাদের সেই প্রয়োজনটা বের করতে হবে, সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটার প্রতিকার দিতে হবে। হ্যাঁ গুরুজি বলুন। হ্যাঁ, ওইটাই আমি বলছিলাম, তুমি ঠিকই আলোচনা করছো যে ষষ্ঠ ভাব তার অধিপতি গ্রহের বলাবল বিচারে রোগ নির্ণয় করতে হবে। আরে সমস্যা কেন? তার স্থায়িত্ব বা অল্প মুক্তিতে অল্পতেই মুক্ত পাবে কিনা, রোগ মুক্ত হবে কিনা, এগুলো কিন্তু বিচার। যদি দেখা যায় ষষ্ঠপতি গ্রহ
মানে ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি গ্রহ, ষষ্ঠভাবে রাহু মঙ্গল কেতু এই ধরনের উগ্র প্ল্যানেট অবস্থান করছেন এবং ষষ্ঠপতি ষোড়াদি দুস্থানগত হয়েছেন, সেক্ষেত্রে রোগের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। আর ষষ্ঠপতি যদি নিজে ষষ্ঠভাবে থাকেন, যদি পাপগ্রহ বিশেষ পীড়িত না হন, তাহলে রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার যোগও যেমন কম থাকবে আর রোগ মৃত্যুও কিন্তু অনাসেই হয়। এটা কিন্তু আমার কিন্তু অ্যানালিসিস। ষষ্ঠপতি যদি ষষ্ঠভাবে নিজে থাকেন, তাহলে রোগ মুক্তিও শীঘ্র ঘটবে এবং রোগাক্রান্ত পাপীড়িত হন। এবং যিনি ষষ্ঠ অধিপতি, ষষ্ঠ ভাবে যিনি অধিপতি, তিনি যদি দুস্থানগত না হন, তাহলে কিন্তু এইটাই মানে অ্যানালিসিস করে এইটাই সিদ্ধান্তে আসা যাবে যে ষষ্ঠ ভাবস্থ যে কোনো গ্রহই ষষ্ঠপতি যদি ষষ্ঠে থাকে, তার ব্যাধি বা ঋণ বা তার মানে ঋতুদোষের যে কারণগুলো আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি, শুধু তো ব্যাধি নয়, তার ঋণ ব্যাধি মানে ঋতুদোষ, তার এগুলো তার মধ্যে থাকে আছে। খেলাধুলায় তার সাফল্য, ষষ্ঠপতি ষষ্ঠে থাকলে খেলাধুলায় সাফল্য আছে, একাও বিচার্য। তাহলে যদি ষষ্ঠপতি দীর্ঘ ষষ্ঠপতি হিসাবে থাকেন, তাহলে তার যত দোষই থাকে তবু তিনি অনেকাংশেই মুক্ত। আর ষষ্ঠপতি যদি ষোড়াদি দুস্থানগত হন এবং ষষ্ঠভাবে যদি পাপগ্রহগণ অবস্থান করেন, তাহলে রোগের মেয়াদ, রোগাক্রান্ত হওয়ার সূচনা অনেকটাই বৃদ্ধি পায়। এখন এই ব্যাপারে তুমি কি বলবে, এটাও আমি জানতে চাই। না গুরুজি, এইটাই তো আমি বারবার বলছি যে শুধু ষষ্ঠভাবে যে গ্রহ আছে তার ব্যাধি পীড়া হবে, ষষ্ঠপতি কতটা দুর্বল আছে। আমি যেমন বললাম যে বৃশ্চিক লগ্ন, ধরুন লগ্নে মঙ্গল বসে আছে, এইবার সে কোনোদিন জীবনে মঙ্গলের দশা পেল না। আবার ষষ্ঠে কোনো রাহু কেতুর কোনো সংযোগ কানেকশন নেই বা কোনো অশুভ গ্রহ নেই বা সেখানে শনি নিচস্থ নেই, তাহলে সেই ব্যক্তির মঙ্গলের ব্যাধি পীড়া হয়ে কি সে ওই ব্যাধিতে মারা যাবে? না, এটা কি কখনো সম্ভব? না। অর্থাৎ এই ষষ্ঠপতি লগ্নে সে জীবনে কোনোদিন মঙ্গলের দশা পাবেই না। আবার লগ্নপতি হিসেবে সে লগ্নে বসে আছে শক্তিশালী হয়ে, তাহলে তার অশুভ আর ষষ্ঠে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, কোনো পাপ গ্রহের অবস্থান নেই। তাহলে একটা জিনিস ধরে নেওয়া হয় যে এই বৃশ্চিক লগ্নের তৃতীয় চতুর্থ বিদায় শনি পাপ এবং মানব গ্রহ। তাহলে গোচরে যখন শনি ওই জায়গায় আসবেন অথবা দৃষ্টি দেবেন, অথবা মানে তৃতীয় সপ্তম বা দশমে যদি ওই লগ্নেতে দৃষ্টি করে, তাহলে সেই সময় যদি রাহু মঙ্গল কেতু এই ধরনের উৎকল প্রাণে কিছু হয়, তখন সেই রোগে সে মারা যায়। এটা কিন্তু ভালো বুঝতে পারছেন। এবার মঙ্গল একক হবেন না, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল একা মারক হবেন না। যদি রাহু কেতু শনির সংমিশ্রণ ঘটে বা বিশেষ করে এবং সবাই তো ঘুরছে, ঘুরতে ঘুরতে যদি সেই দৃষ্টি প্রদান করে, ধরেন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চতুর্থে শনি বসে থেকে ষষ্ঠে দৃষ্টি ফেললো, তার শনির তৃতীয় দৃষ্টি, এক্ষেত্রে কিন্তু তার ওই সময় ব্যাধি পীড়ায় আক্রান্ত হতে পারে। অর্থাৎ এইটা কিন্তু একেবারে সহজ নয়, এটা মোটেই সহজ নয়। জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষশাস্ত্রের মঙ্গল তার অষ্টম পতিত্ব সপ্তম পতিত্ব দোষও আছে, তাহলে তার অস্ত্রোপচার কিছুটা রক্তপাত করতে পারে। ওই গোচরে তখন শনি রাহু কেতু এইগুলোকে করবে, এগুলো হতে পারে। কারণ লগ্ন ভাবস্থ মঙ্গল উদর পীড়া, রক্তমুক্ষণ, রক্ত সংক্রান্ত পীড়া, অস্ত্রোপচার যোগ, এগুলো সে কারণ। এমনকি অশ্বফিস্টুলা ভগন্দর এগুলো করতে পারে। তা যখন শনির ষষ্ঠে দৃষ্টি পড়বে তখন এইটাকে আরো প্রকটাকার ধারণ করে ফেলতে পারে। এই সকল দিকে না প্রশ্ন তখন রোগাক্রান্ত হয়, রোগাক্রান্ত না হলে হবে নাকি? আচ্ছা আচ্ছা, আগে রোগাক্রান্ত হতে হবে, সেই রোগে আক্রান্ত হতে হবে লোক থেকে। হ্যাঁ, তো এভাবে আমরা কিন্তু প্রতিকারে আসব। তো আমরা এই প্রতিকারের ব্যাপারে শেষ দিকে আবার আরেকটা ক্লাসে আমরা যাব।
এখান থেকে আবার আপনাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আরেকটা ক্লাস পরীক্ষার আগে আবার এই বিশেষ করে এই মেডিকেল অ্যাস্ট্রোলজি এবং প্রতিকার রহস্য নিয়ে আরেকটি ক্লাস আমাদের দরকার আছে। এখানে আরও কিছু ব্যতিক্রম যে সূত্রগুলো, সেই ব্যতিক্রম তথ্য উপাত্ত নিয়ে আরেকটু আলোচনার প্রয়োজন আছে। আমরা সে সময় এটি শেষ করব, মানে এই ব্যাচের মেডিকেল অ্যাস্ট্রোলজি শেষ করার জন্য আমরা আরেকটি ক্লাস এখানে ঘোষণা করলাম।